5 বছর আগে চরিত্রহীন অপবাদ দিয়ে বাসা থেকে বের করে দেওয়া স্ত্রীকে খুঁজে পেয়ে জাওয়াদ উন্মাদের ন্যায় করতে থাকে। জনসম্মুখে এলোপাতাড়ি চুমু দিতে থাকে তাকে। তারপর হুট করে নারীটিকে নিজের বাহুবন্ধনে আবদ্ধ করে নিয়ে হু হু করে কেঁদে দেয় সকলের সামনে। এমন সুঠামদেহের অধিকারী পুরুষকে পার্ক ভর্তি মানুষের সামনে একটা নারীকে একবার চুমু, আবার পরপরই পাগলের মতো কাঁদতে দেখে আশেপাশের সকলেই তবদা খেয়ে যায়। তারা গোল গোল চোখে তাকিয়ে পুরো ঘটনা দেখতে থাকে। অন্যদিকে একজন পুরুষের অযাচিত স্পর্শে কিছুক্ষণের জন্য থমকে যায় পূর্ণতা, কিন্তু সেকেন্ডের মাঝে বুঝতে পারে কি হচ্ছে তার সাথে। পূর্ণতার সজ্ঞানে মাত্র দুজন পুরুষ তাকে স্পর্শ করার অধিকার রাখে। এক হলো তার জন্মদাতা পিতা, আরেকজন হলো তার সন্তানের পিতা। প্রথমজন বহু বছর আগেই উপরওয়ালার প্রিয় হয়ে গিয়েছে, আরেকজন পূর্ণতার প্রিয় মানুষদের তালিকা থেকে অপ্রিয়দের তালিকায় নাম লিখিয়েছে। আর বাকি সব পুরুষদের জন্য পূর্ণতা নিজেকে হারাম করেছে। সেখানে আজ একজন পুরুষের এমন হঠাৎ করে জড়িয়ে ধরায় তার পায়ের রক্ত মাথায় উঠে যায়, কিন্তু তখনই পুরুষটির আকস্মিক কেঁদে ওঠায় পূর্ণতা হকচকিয়ে যায়। ধাক্কাধাক্কি লাগিয়ে সরিয়ে দিতে চায় নিজের থেকে দূরে, কিন্তু এমন স্বাস্থ্যবান পুরুষের শক্তির কাছে পূর্ণতার শক্তি নেহায়েতি চুনোপুটির মতো। পূর্ণতার নাসারন্ধ্রে এসে বাড়ি খায় এক সময়ের প্রিয় পুরুষটির মোহনীয় গায়ের সুবাস। পূর্ণতার সব হুড়োহুড়ি অস্থিরতা আস্তে আস্তে থেমে যায়। তাহলে কি ইনি সেই স্পর্শ চিনতে পারে পূর্ণতা কিছুটা? বেহা এমন আবারও আবদার করে উঠে 5 বছর আগের মতোই পূর্ণ অধিকার নিয়ে এই টান টান সিনাই মাথা এলিয়ে রাখতে ঘন্টার পর ঘন্টা। কিন্তু না, সে একই ভুল আবারও করবে না। অধিকার তার উপর খাটানো যায় যার সাথে একটা গভীর সম্পর্ক থাকে, ভালোবাসার সম্পর্ক। কিন্তু জাওয়াদের সাথে তো তার কোনো সম্পর্ক নেই, তাহলে কিসের অধিকার খাটাবে পূর্ণতা? নিজেকে নিজেই প্রশ্ন করে সে। পূর্ণতাকে আরও চমকে দিয়ে জাওয়াদ আবারও তার সারা মুখে এলোপাতাড়ি চুমু দিতে থাকে, পাগলের মতো কিসব বলতে থাকে। কান্নার দাপটে পূর্ণতা কিছুই বুঝতে পারছে না যদিও, কিন্তু জাওয়াদের এমন কাজে সে হতভম্ব হয়ে রিয়েক্ট করা ভুলে গিয়েছে। জাওয়াদ নিজেকে একটু সামলে নিয়ে পূর্ণতার গালে হাত রেখে হাঁপাতে হাঁপাতে বলে, পূর্ণ, তুমি কই গিয়েছিলে? এত পাষাণ কি করে হতে পারলে তুমি? আমাকে না এত বলে ভালোবাসো? এই তার নমুনা? এতগুলো দিন কি করে পারলে আমার থেকে দূরে থাকতে? কথাগুলো বলে জাওয়াদ পূর্ণতার কপালে কপাল ঠেকিয়ে পুনরায় ডুকরে উঠে। এদিকে পূর্ণতার হুঁশ ফিরতে এসে জাওয়াদকে নিজের থেকে দূরে সরাতে চায়, নিজের গাল থেকে তার হাত সরাতে চায়, কিন্তু এক হাতে প্লাস্টার করা থাকায় অন্য একটা হাত দিয়ে তেমন সুবিধা করতে পারে না। তাকে এমন অস্বস্তিদায়ক পরিবেশ থেকে রক্ষা করতে হাজির হয় আরিয়ান, পূর্ণতার কাজের। সে একটা কল অ্যাটেন্ড করতে একটু কোলাহল থেকে দূরে গিয়েছিল, তখনই এসব হয়ে যায়। আরিয়ান জাওয়াদ ও পূর্ণতার কাছে এসে জাওয়াদকে ঝাটকা দিয়ে পূর্ণতার থেকে দূরে সরিয়ে দিয়ে সে তাদের মাঝখানে এসে দাঁড়ায়। তারপর জাওয়াদের কলার খামচে ধরে তার মুখে একটা পাঞ্চ করে দেয় আরিয়ান। ঘটনার আকস্মিকতায় জাওয়াদ কিছুটা পেছনে সরে গিয়ে পড়ে যেতে নিলে তার বন্ধু মাহবুব এসে তাকে ধরে ফেলে। পূর্ণতা জাওয়াদকে মার খেতে দেখে ভয় পেয়ে যায়, তাই সে আরিয়ানের হাত টেনে ধরে তাকে সেই জায়গা থেকে নিয়ে যেতে চায়, কিন্তু আরিয়ান যায় না। সে পূর্ণতার থেকে নিজের হাত ছাড়িয়ে এনে আবারও মারতে যায় জাওয়াদকে। এমন সময় তাকে এসে আবারও আটকায় পূর্ণতা। সে আরিয়ানের হাত ধরে তাকে টানতে টানতে বলে, আরিয়ান, যথেষ্ট হয়েছে, চলো গাড়িতে বসো। আরিয়ান রাগে ফোঁস করতে করতে বলে, তুমি আমাকে ছাড়ো পূর্ণতা। এই হারামির সাহস কি করে হয় তোমাকে স্পর্শ করার? কথাটা বলে সে আবারও মারতে নিবে। পূর্ণতা তার হাত জাপটে ধরে শক্ত করে টেনে নিয়ে যেতে চায় এই জায়গা থেকে দূরে। জাওয়াদ নিজেকে মাহবুবের নিকট থেকে সরিয়ে এনে আবারও পূর্ণতার কাছে যেতে চায়, কিন্তু একটা বাচ্চার গলার আওয়াজে থেমে যায়। জাওয়াদ কিছুটা ভরকানো চাহনি নিয়ে নিচের দিকে তাকালে দেখতে পায় বছর 4-এর একটা বাচ্চা ছেলে, যে কিনা নিজের বুকের সাথে একটা ফুটবল চেপে ধরে অশ্রুসিক্ত চোখে আরেক হাত দিয়ে পূর্ণতার হাঁটু ধরে রয়েছে। এখানকার এমন উত্তপ্ত পরিস্থিতি দেখে ছোট জানটা ভয় পেয়ে গিয়েছে। বাবুটা অন্যান্য বাচ্চাদের থেকে একটু বেশি ফর্সা, তার চোখগুলো গ্রে কালারের। অদ্ভুত ধরনের কিউট বাচ্চাটা। জাওয়াদ খেয়াল করে দেখে বাচ্চাটা পূর্ণতাকে মাম্মা বলে ডেকে তার কোলে উঠতে চাইছে। জাওয়াদের বুকটা ধক করে ওঠে। পূর্ণতাকে আবার নতুন করে জীবন শুরু করেছে তাকে ফেলে দিয়ে। তাহলে এখন তার কি হবে? সে কি নিয়ে বাঁচবে? তাহলে কি পূর্ণতাকে এতক্ষণ প্রোটেক্ট করা ছেলেটাই তার হাজবেন্ড? জাওয়াদ পূর্ণতার দিকে এগিয়ে না গিয়ে ভ্যাবলার মতো তাদের দিকে তাকিয়ে থাকে। পূর্ণতা আরিয়ানকে বলে, ভাইয়া, ওকে একটু আমার কোলে উঠিয়ে দাও না। আরিয়ান পূর্ণতার কথা মতো বাচ্চাটাকে তার কোলে তুলে দেয়, কিন্তু ছাড়ে না। নিজেও পাশ থেকে বাচ্চাটাকে ধরে রাখে যাতে পূর্ণতার হাতের উপর চাপ কম পড়ে। পূর্ণতা বাবুটাকে নিজের সাথে আগলে নিয়ে আদুরে গলায় বলে,
কি হয়েছে আমার তাজওয়াদের? আব্বু, তুমি ভয় পেয়েছো? ডোন্ট বি স্কেয়ার্ড বাচ্চা। এই তো মাম্মি। তাজওয়াদ অর্থাৎ বাবুটা অর্ধ বাংলা আর ইংরেজি টোন মিলিয়ে বলে, মাম্মা, আমি বাসায় যেতে চাই। এখানে মনস্টার আছে। তাজ ভয় পাচ্ছে। আচ্ছা চলো বাসায় যাই। ছোট নানুমণি আমায় ফোন দিয়ে বলল সে নাকি তাজের জন্য কি সারপ্রাইজ মেক করেছে। চলো চলো, তাড়াতাড়ি বাসায় চলো। তাজ পূর্ণতার গলা জড়িয়ে ধরে হেসে দেয়। সন্তানের হাসি দেখে পূর্ণতার মনটা ভরে ওঠে। সে ঠোঁট দাবিয়ে তাজওয়াদের ফুলো ফুলো গালে চুমু খায়। তাজওয়াদও মাকে পাল্টা আদর দিতে সময় নেয় না। এতক্ষণ এই সব কিছুই জাওয়াদ ও মাহবুব হাঁ করে দেখছিল। আরিয়ানকে পূর্ণতার ভাই বলে সম্বোধন করাটা জাওয়াদের কর্ণগোচর হয়। জাওয়াদ মনে মনে বলে, ওই ছেলেটা আরিয়ান যদি পূর্ণতার হাজবেন্ড না হয় তাহলে বাচ্চাটা কার? আমার কি? হঠাৎই জাওয়াদের 5 বছর আগের একটা দিনের কথা মনে পড়ে যায়। তার প্রশ্নের উত্তর সে পেয়ে যায় সেই ঘটনাটা মনে করার মধ্য দিয়ে। হ্যাঁ, বাচ্চাটা তারই। পূর্ণতা যখন দেশ ছেড়েছিল তখন সে প্রেগনেন্ট ছিল। বাচ্চাটার নামও তার সাথে মিলিয়ে রাখা, বয়সও হিসেব মতো ঠিকই আছে। জাওয়াদের চোখ ছলছল করে ওঠে। সে দৌড়ে গিয়ে আরিয়ানকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে তাজওয়াদ সহ পূর্ণতাকে জড়িয়ে নিজের বুকের সাথে। এতে করে পূর্ণতা ও তাজওয়াদ দুজনাই চমকে যায়। পূর্ণতার এক হাতে প্লাস্টার, আরেক হাতে তাজওয়াদ। তার কোনো হাতই খোলা নেই বলে সে তাজওয়াদকে নিজের থেকে সরিয়ে দিতে পারছে না। এদিকে তাজওয়াদ এত জোরে তাদের দুজনকে জড়িয়ে ধরেছে, মনে হচ্ছে নিজের বুকের মধ্যে ঢুকিয়ে নিবে। হঠাৎই সে পূর্ণতা ও তাজওয়াদকে নিজের বুকের থেকে সরিয়ে এনে দুজনকে এলোপাতাড়ি চুমু দিতে থাকে। তাজওয়াদ ভয় পেয়ে কেঁদে দেয়। পূর্ণতার গলা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, মম মনস্টার, হি উইল ইট আস। তাজওয়াদকে কাঁদতে দেখে পূর্ণতা বিচলিত হয়ে যায়। সে মোচড়ামুচড়ি করতে বলে, জাওয়াদ, ছাড়ুন আমায়। আমার ছেলে ভয় পাচ্ছে আপনাকে। স্টে অ্যাওয়ে ফ্রম আস। সে মোচড়ামুচড়ি করতে করতে বলে। এতক্ষণে আরিয়ান নিচ থেকে উঠে এসে পুনরায় জাওয়াদকে ধাক্কা দিয়ে তাদের কাছ থেকে সরিয়ে দেয়। একজন বডিগার্ডও আরিয়ানের ড্রাইভারও এসে পড়েছে। তারা দুজন জাওয়াদকে ধরে রেখেছে। আরিয়ান ও পূর্ণতা তাজওয়াদকে নিয়ে পার্ক থেকে বের হওয়ার জন্য হাঁটা দেয়। পিছন থেকে অনবরত জাওয়াদের ডাক আকুতিকে অগ্রাহ্য করে জাওয়াদ চিৎকার করে ডেকে বলছে, পূর্ণ, পূর্ণ যেও না প্লিজ। আমি সরি, ভীষণ ভীষণ সরি। আমার ছেলেকে আমার কাছে দাও একটু। এতটা পাশানো হয় না পূর্ণ, আমায় ক্ষমা করো প্লিজ। আমার কাছে ফিরে এসো প্লিজ। পূর্ণতা গাড়িতে বসার আগে একবার জাওয়াদের দিকে ফিরে তাকায়। চোখে তারও পানি আর ঠোঁটের কোণে তাচ্ছিল্যের হাসি। ঠোঁট নাড়িয়ে কিছু একটা বলে সে, কিন্তু দূরত্বের কারণে জাওয়াদ শুনতে পায় না। আরিয়ান ও পূর্ণতা গাড়িতে উঠে বসতে ড্রাইভার ও বডিগার্ডটা জাওয়াদকে ছেড়ে দিয়ে গাড়ির দিকে ছুট লাগায়। জাওয়াদও তাদের পেছন পেছন ছুট লাগায়, কিন্তু ধরতে পারে না তাদের গাড়িটাকে। বডিগার্ড ও ড্রাইভার গাড়িতে বসতে গাড়ি চলতে শুরু করে। জাওয়াদ দৌড়াতে থাকে চলন্ত গাড়ির পেছনে। জীবনের সবচেয়ে প্রিয় সম্পদগুলোকে ছোঁয়ার ব্যর্থ প্রচেষ্টায় চালায় শেষবারের মতো, কিন্তু নির্মম ভাগ্য তাকে থামিয়ে দেয়। হঠাৎ এক পাথরে হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়ে যায় সে ধুলোমাখা রাস্তায়। গাড়িটিও ততক্ষণে মিলিয়ে যায় দৃষ্টি সীমানার ওপারে। কোনো রকম উঠে দাঁড়িয়ে আবারও ছুটতে উদ্যত হয় জাওয়াদ, কিন্তু পেছন থেকে মাহবুব তাকে শক্ত করে জাপটে ধরে, আর এগুতে দেয় না। তখনই ভেঙে পড়ে সে। 35 বছরের একজন প্রাপ্তবয়স্ক পুরুষ, অথচ কণ্ঠে ও আচরণে শিশুসম হাহাকার। মাহবুব ছাড়ো আমাকে, যেতে দে আমাকে। আমার সুখ আবার সফরে যাচ্ছে। পূর্ণ, পূর্ণ নিয়ে যাও আমার তাজওয়াদকে। আমার বুকে ফিরিয়ে দাও একবার প্লিজ। আল্লাহ, আল্লাহ, আমার প্রতি এত নিষ্ঠুর হইও না। ওদেরকে ফিরিয়ে দাও আমায়। মধ্য রাস্তায় বসে পড়ে জাওয়াদ। বুক ভাসিয়ে কান্না করতে করতে আঁকড়ে ধরে মাহবুবকে। চারিপাশের মানুষ থমকে যায় সেই হৃদয় বিদারক দৃশ্য দেখে। একজন পূর্ণবয়স্ক পুরুষের ভেঙে পড়া কান্নায় বাতাস ভারী হয়ে ওঠে। কারো চোখ শুকনো থাকে না, কারণ সেদিন রাস্তায় শুধু জাওয়াদেরই নয়, তার এমন আর্তনাদ দেখে উপস্থিত অসংখ্য হৃদয়েরও অশ্রু ঝরে। এদিকে আরও একজন নিজের চোখের অশ্রুতে বুক ভাসাচ্ছে। তাজওয়াদকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে মাথাটা গাড়ির সিটে এলিয়ে দিয়ে অশ্রু বিসর্জন করছে আনাবিয়া আহমেদ পূর্ণতা। আহমেদ গ্রুপ অ্যান্ড ইন্ডাস্ট্রি একমাত্র কর্ণধার। পূর্ণতা চোখ বন্ধ রেখেই বলে, টনি, ফ্লাইটের টিকিট কাটো আজকে রাতের। আমরা আজই ব্যাক করছি কানাডা। টনি পূর্ণতার বডিগার্ড বরাবরের মতোই বাধ্যগত দাসের ভূমিকায় পালন করে। পূর্ণতা অর্ডার দিতে দেরি, কিন্তু টনি নামক পূর্ণতার দেহরক্ষীর ফোন তুলে টিকিট কাটতে দেরি হয় না। এদিকে পূর্ণতার কথা শুনে আরিয়ান ধমকে ওঠে টনিকে, এই বেটা ফোন রাখ। এই সেমরি, ব্যাক করবি মানে? আমার বিয়ে শেষ না করে কোথাও যাবি না তোরা।
আরিয়ানের ধমকে ঘুমন্ত তাজ নড়ে চড়ে উঠতে পূর্ণতা চোখ মেলে তাকায়। ছেলেকে নিজের সাথে আর একটু আগলে নিয়ে তার পিঠে স্নেহের চাপড় মেরে আবারও ঘুম পাড়াতে ব্যস্ত হয়। চোখ ঘুরিয়ে আরিয়ানের দিকে কড়াভাবে তাকায়। তার এমন গরম চোখের চাহনি দেখে আরিয়ান ভয় পায় খানিকটা। কয়েক মিনিটের জন্য চুপচাপ থাকে। জাহিন পুনরায় গভীর ঘুমে তলিয়ে যেতে পূর্ণতা গলার স্বর দাবিয়ে বলে, ব্যাক করছি মানে ফিরে যাচ্ছি। একটু আগে যার সাথে দেখা হলো সে কে জানো? তাজওয়াদের বাবাও তোর এক্স হাজবেন্ড? নির্লিপ্ত গলায় বলল আরিয়ান। এক্স হাজবেন্ড কথাটা শুনে পূর্ণতার বুকের ভেতর কেমন একটা চাপা খায়। সত্যি কি যাওয়ার তার এক্স? হয়তো। পূর্ণতা অন্য সব করা ভাবা বাদ দিয়ে থমথমে গলায় বলে, অ্যাবসলিউটলি রাইট। আজ এত বছর পর দেখা হলো, তাজকে দেখেই চিনতে পেরে গেছে। কেমন করে চাইছিল তাজকে। নিশ্চিত সে ছেলের দাবি ছাড়বে না। আমি আমার সব হারিয়েছি ওই লোকটাকে ভালোবেসে। আমার ব্যক্তিত্ব, সম্মান, আত্মমর্যাদা, শেষ পর্যন্ত আমার মাথার একমাত্র ভালোবাসার আশ্রয়স্থল আমার বাবাকেও। এত কিছু হারিয়ে তাও চুপচাপ চলে গেছি তার জীবন থেকে। বাচ্চার শেষ অবলম্বন হিসেবে বেছে নিয়েছি শুধু এই জানটাকে। ওকেও যদি আমার থেকে কেড়ে নেয়, আমি কি নিয়ে বা কিসের জন্য বাঁচবো একটু বলতে পারো? এই জীবনে আমি আর কোনো দিন দেশে ফিরতে চাইনি। এই লোকটার সঙ্গে তাদের সাক্ষাতের ভয়, সেই ভয়টাই সত্যি হয়ে গেল। আমি আর একটা দিনও এই দেশে থাকবো না। আমি আজই দেশ ছাড়বো। তারপর দেশ ছাড়লেই সব সমস্যার সমাধান হয়ে যাবে? তুই বলবি হ্যাঁ, কিন্তু আমি বলবো না, কারণ এটা কোনো স্থায়ী সলিউশন না। এমন লুকিয়ে চুরিয়ে আর কয়দিন রিত? দেশে তোর বাবার তিল তিল করে গড়ে তোলা হাজার হাজার কোটি টাকার কষ্টের বিজনেস তুই আরেকজনের কাঁধে চাপিয়ে দিয়ে অন্য দেশে সামান্য স্কুল শিক্ষিকা হয়ে জীবনযাপন করছিস? এটা কোনো সলিউশন আদৌ? পূর্ণ মলিন গলায় বলে, আমি তোমার উপর চাপিয়ে দিয়েছি ভাই? তুমি না বলো আমরা দুজন আপন ভাই বোন, কিন্তু ভিন্ন মায়ের গর্ভের। তাহলে তোমার উপর চাপানো হলো কিভাবে? কিভাবে হয়নি বল? তোর বাবা মানে ছোট বাবা কত কষ্ট করে গড়ে তুলেছে এই বিজনেস। কার জন্য? তোর। সে আজ নেই, তাহলে তার অবর্তমানে এই দায়িত্ব কার উপর বর্তায়? তোর উপর। তাহলে তুই কেন তোর পাস্টের ভয়ে তোর বাবার এত কষ্টের অর্জন আমায় দিচ্ছিস? তোর কি উচিত নয় শক্ত হাতে বিজনেসের দায়িত্বটা নেওয়া? আর হ্যাঁ, আমি আগেও বলেছি, এখনো বলছি, আমরা আপন ভাই বোন, কিন্তু আমাদের বাবা মা ভিন্ন। কিন্তু তোকে আমার কথাটাও একটু ভাবতে হবে। আমার বাবারও কম বয়স হয়নি, সে এখনো অফিসের ঝক্কি সামলায়। আমি তার একমাত্র সন্তান হয়ে তার কাঁধে ভরসার হাত রাখতে পারছি না। কেন পারছি না? কারণ তুই তোর দায়িত্ব আমার কাঁধে তুলে দিয়েছিস। ছোট বাবার বিজনেস সামলে আমার দম ফেলার সময় থাকে না। সেখানে কিভাবে আমি আমার বাবার কাঁধে হাত রেখে বলি, বাবা তুমি একটু রেস্ট নাও, এখন আমি আছি। জীবনের এই পর্যায়ে এসে পূর্ণতা আবারও একটা বড় ভাইয়ের অভাব অনুভব করলো। আজ যদি তার একটা বড় ভাই থাকতো তাহলে তাকে এমন দায়িত্ব নিতে ভয় পেতে হতো না। সেও তাকে সকল ভয় থেকে আগলে রাখতো। এমন একা অনুভব করাতো না। কিন্তু আফসোস, তার কেউ নেই, শুধুমাত্র তার সন্তান ব্যতীত। এমন না যে তার বড় বাবা, বড় মা আর আরিয়ান তাকে ভালোবাসে না, বাসে, তাও কোথাও একটা কিন্তু থেকেই যায়। আরিয়ান আবারও বলতে শুরু করে, আর কয়দিনই বা নিজের দেশ, নিজের আপন মানুষদের ছেড়ে ভিন দেশে পড়ে থাকবি একজনের ভয়ে? ভয়কে জয় করতে পারলেই জীবন সার্থক। দেখ, আমার কথায় তুই কষ্ট পেয়েছিস, হয়তো আমি জানি, কিন্তু আমারও তো কিছু করার নেই, বল। পূর্ণতার কিছুই বলে না। ছেলেকে বুকের সাথে চেপে ধরে বাহিরের দিকে তাকিয়ে থাকে। সিলেটের প্রকৃতিকে বলা হয় বাংলার স্বর্গ। পাহাড় আর সবুজের যে অপরূপ মেলবন্ধন সেখানে পাওয়া যায়, তা মনকে মুহূর্তে প্রশান্ত করে তোলে। চারিদিকে বিস্তৃত চা বাগান যেন সবুজ গালিচা বিছিয়ে রেখেছে পাহাড়ের গায়ে। ঝর্ণা থেকে নেমে আসা সাদা জলের ধারা পাহাড়ি পথ বেয়ে গিয়ে মিশে যায় ছোট ছোট নদীতে। কুয়াশাচ্ছন্ন সকাল, পাখির কিচিরমিচির আর বাতাসে ভেজা মাটির গন্ধ, সব মিলিয়ে সিলেটের প্রকৃতি যেন কবিতার মতো। যখন গাড়ি পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা বেয়ে চলে, দুপাশে দেখা যায় অসংখ্য গাছের সারি। কখনো
শালগজারির জঙ্গল, কখনো বাঁশঝাড়, আবার কখনো চা বাগানে শৃঙ্খলিত সবুজ। পাহাড়ের ঢালে ঢালে রঙিন বুনো ফুল ফুটে আছে, পাখির ডানা ঝাপটা শোনা যায় নীরবতার মাঝে। দূর থেকে দেখা যায় মেঘের দল পাহাড়ের গায়ে বসে আছে, যেন হাত বাড়ালে ছুঁয়ে ফেলা যায়। সব মিলিয়ে সিলেটের প্রকৃতি শুধু চোখে দেখার সৌন্দর্যই নয়, এটা যেন মনকেও শান্তির এক অপরূপ স্পর্শ দিয়ে যায়। প্রায় বেশ কিছুক্ষণ পর সজীবতা নামক এক রিসোর্টের সামনে এসে পূর্ণতাদের গাড়িটা থামে। রিসোর্টের গেট পার হতেই যেন এক অন্য জগতে প্রবেশ করার অনুভূতি। চারিদিকে ঘন সবুজের বিস্তার, সজীব বৃক্ষরাজির ফাঁক দিয়ে সূর্যের আলো ছায়া খেলা করছে। গেটের দুপাশে সারি সারি ফুলের গাছ হলুদ নীল রঙে যেন স্বর্গীয় কারুকাজ এঁকে দিয়েছে। রিসোর্টের সামনের খোলা প্রাঙ্গণে ঘাসের গালিচা বিছানো, যার ওপরে হাওয়ায় দোলায় সাদা কাশফুল দুলছে। কাছেই ছোট্ট একটা কৃত্রিম ঝর্ণা তৈরি করা হয়েছে, যার টুপটাপ শব্দ মিলে মিশে যাচ্ছে চারিপাশের পাখির ডাকের সাথে। পাথরের বাঁধানো পথ ধরে হাঁটলে দুপাশে দেখা যায় টবে সাজানো গাছপালার সাথে ঝুলন্ত লতাগুল্ম যেন একে ঘিরে রেখেছে সবুজের আস্তরণে। দূরে পাহাড়ের সারি চোখে পড়ে, মেঘ এসে মাঝে মাঝে গা ঘেঁষে যায়। পুরো রিসোর্ট যেন পাহাড়ি প্রকৃতির সাথে একাত্ম হয়ে আছে। মানুষ বানালেও তাতে প্রকৃতির স্বাভাবিক ছোঁয়া অক্ষত রয়ে গেছে। টনি ব্যস্ত ভঙ্গিতে নিজে আগে বের হয়ে পূর্ণতার পাশে সিট খুলে দেয়। পূর্ণতা ছেলেকে এক হাত দিয়েই কষ্ট করে জড়িয়ে ধরে আরিয়ানের সাথে কোনো রূপ বাক্যলাপ না করে তার জন্য বরাদ্দকৃত রুমে চলে যায়। পথে আরিয়ানের মা রোমানা বেগম ডাকলেও সে কানে নেয় না সেই ডাক। নিজের মতো করেই রুমে চলে গিয়ে দোল লাগিয়ে দেয়। এতেই যেন রোমানা বেগম আরো ফুঁসে ওঠেন, কর্কশ গলায় বলেন, আমাদের খেয়ে আমাদের পড়ে কত দেমাগ। এতিমদের এত দেমাগ থাকতে নেই। নিজে এক আপদ ছিল, ভেবেছিলাম বিদায় হয়েছে, কিন্তু আমার কপালে কি এত সুখ আছে নাকি? নিজের সাথে আরেকটাকে নিয়ে এসেছে এবার। যত সব আজাইরা উটকো মানুষজন। মম, হুঙ্কার দিয়ে ডেকে উঠে আরিয়ান তার মাকে। রোমানা বেগম ভয় পেয়ে যান ছেলের এমন হুঙ্কার শুনে। সে খেয়াল করেনি পূর্ণতার পেছনে পেছনে আরিয়ানও এসেছে। যে খেয়াল করলে হয়তো নিজের আসল রূপটা বের করতো না। আরিয়ান রাগে থরথর করে কাঁপছে। সে ভাবতেও পারেনি তার মা এমন ছোট মন মানসিকতা নিয়ে থাকে। সে বড় বড় কদম ফেলে রোমানা বেগমের সামনে এসে ক্রোধান্বিত গলায় বলে, এসব কি বলছিলে মম? তোমার মাথা ঠিক আছে তো? আসলে বাবা, আমি ওইসব বলতে চাইনি। বলতে চাওনি, কিন্তু কি অবলীলাই বলে দিলে? বাহ মম, বাহ। তাই তো বলি, ছোট বাবাই মারা যাওয়ার পর কেন বনু এত তাড়াহুড়ো করে দেশ ছাড়ল? তুমি ওকে ম্যানিপুলেট করেছিলে না এসব বলে, যাতে ও কষ্ট পেয়ে দেশ ছাড়ে? রোমানা বেগম হুড়মুড়িয়ে বলেন, না না বাবা, আমি এসব কিছুই করিনি। আমি ওকে আগে কখনোই এমন কথা বলিনি। আজ একটু মেজাজ খারাপ ছিল, কি বলতে কি বলে ফেলেছি আমার মেয়েটাকে। তুই বল, তোর ছোট মা মারা যাওয়ার পর আমি কি ওকে নিজের বুকে টেনে নেইনি, আদর ভালোবাসা দিয়ে বড় করিনি? আজ একটা ভুলের জন্য আমার পূর্বের করার সব কাজের কথা ভুলে যাবি? আরিয়ান আর কিছু বলতে পারে না। সত্যিই বলছে তার মা। পূর্ণতার মা তার 7 বছর বয়সে মারা যান। তারপর থেকে তার মাই তাকে পূর্ণতাকে লালন পালন করে বড় করেছে। সে কিছুটা শান্ত হয়ে বলে, ওকে কষ্ট দিয়ে কথা বলো না মম। মেয়েটা জনম দুঃখী, সুখের দেখা খুব কমই পেয়েছে ওর জীবনে। ওকে কষ্ট দিলে উপরওয়ালাও আমাদের কষ্ট দিবেন। আরেকটা কথা, ও না আমাদেরটা খায় আর না পড়ে। ছোট বাবাই ওকে যাতে কারোর ধারে ধারে না ঘুরতে হয়, তাই জন্য সারাটা জীবন কষ্ট করে ইনকাম করে গিয়েছে। আমি যে অফিসে বসি সেই অফিসটা কিন্তু ওর বাবার, মানে বুঝতে পারছো তো? আর বাবার বিজনেসও দাঁড় করিয়ে দিয়েছে এই ছোট বাবাই। অকৃতজ্ঞ হয়েও না মা। রোমানা বেগম কুমিরের অশ্রু ফেলতে ফেলতে বলেন, ভুল হয়েছে আমার, স্বীকার করছি তো। তাও এতগুলো কথা শোনালি, এখন কি ওর পায়ে ধরে মাপ চাইলে তোরা থামবি? আরিয়ান বিরক্ত হয় মায়ের কথা শুনে, তাই সেখান থেকে চলে নিজের রুমে চলে যায়। আরিয়ান চলে যেতে রোমানা বেগম নিজের চোখের পানি মুছে নেয়, তারপর দাঁত কিরমিরিয়ে বলে, এই মেয়ের জন্য এত কথা শোনালি না আমায় আরিয়ান? দেখ এই মেয়েকে আমি কি শাস্তি দেই এইবার। পাহাড়ের আঁকাবাঁকা রাস্তায় আপন গতিতে ছুটে চলেছে গাড়িগুলো। পথের দুপাশে সবুজের সমারোহ যেন জীবনের প্রতিটা শ্বাসে নতুন সজীবতা ঢেলে দেয়। হঠাৎই চোখের সামনে ভেসে ওঠে গভীর খাদ,
যেন অজানা রহস্যের আধার ডেকে নিচ্ছে অন্তরকে। আর কিছু দূর এগোতে পাহাড়ের বুক চিরে অবিরাম ছুটে চলেছে রূপালী জলের নাহার। সেই জলের কলতান যেন পাহাড়ি পাখির গানকে সঙ্গ দেয়। আবার চোখ ধাঁধানো ঝর্ণার ধারা যে কাউকে ঘন্টার পর ঘন্টা মুগ্ধ করে রাখতে পারে। মাহবুব গাড়ি চালাতে চালাতে বারবার পাশের সিটে বসা জাওয়াদের দিকে চোরা চোখে তাকাচ্ছিল। কিছুক্ষণ আগে যে ছেলেটা হাউমাউ করে কেঁদে বুক হালকা করেছে, সেই এখন অবিশ্বাস্য নীরবতায় ডুবে আছে, দুই চোখ এক মুখে নিবদ্ধ ফোনের পর্দায়। সেখানে ভেসে আছে এক তরুণীর হাস্যোজ্জ্বল মুখশ্রী। মেয়েটার হাসি ছিল নির্মল, উজ্জ্বল, আর একটু গভীরভাবে তাকালে মনে হয় এই হাসির মধ্যে লুকিয়ে আছে আকাশ ভরা আনন্দ। নিচের পাটিতে ফুটে ওঠা সামান্য গ্যাসদাত তার সৌন্দর্যে যেন অদ্ভুত এক নিখুঁত অসম্পূর্ণতার যোগ করেছে। সেই ত্রুটি সৌন্দর্যের পূর্ণতায় রূপ নিয়ে জাওয়াদের দৃষ্টি বন্দী করে রেখেছে। অবশেষে জাওয়াদ ফোনটিকে নিজের বুকের সাথে শক্ত করে চেপে ধরে চোখ মুদল। চোখ বন্ধ হওয়ার মুহূর্তে এ নিঃশব্দে গড়িয়ে পড়ল এক বিন্দু অশ্রু, স্মৃতির ও যন্ত্রণার নীরব স্বাক্ষর হয়ে। মাহবুব সেই ক্ষুদ্রতম অশ্রুবিন্দুকেও এড়িয়ে গেল না। তার দৃষ্টি ছিল শল্যের মতো সূক্ষ্ম, হয়তো এতটাই সূক্ষ্ম যে মানুষের ভেতরের অব্যক্ত বেদনা পর্যন্ত সে ধরতে পারছে। বলা বাহুল্য মেয়েটি আর কেউ নয়, সে হলো পূর্ণতা, জাওয়াদের স্ত্রী ও সম্ভবত তারই সন্তানের মা। এটুকু বিষয় মাহবুব আন্দাজ করলো, কারণ মাহবুব গত 4 বছর ধরে পার্টনারশিপে জাওয়াদের সাথে বিজনেস করছে। সেই থেকে আজ পর্যন্ত অগণিতবার জাওয়াদকে এই মেয়ের ছবির সাথে কথা বলতে দেখেছে। সে দেখেছে কিভাবে একজন প্রাপ্তবয়স্ক পুরুষ প্রিয়তমাকে হারিয়ে ছন্নছাড়া হয়ে যায়। উজ্জ্বল আকাশে হঠাৎই কালো মেঘে ঘনিয়ে আসে। কয়েক মিনিটের মধ্যে ঝুমঝুমিয়ে ধরণী কাঁপিয়ে বৃষ্টি নামতে শুরু করে। সিলেটে এমন আকস্মিক বৃষ্টি নতুন কিছু নয়। বৃষ্টির দাপটে সামনের রাস্তা দেখা যাচ্ছিল না দেখে মাহবুব গাড়িটা সদ্য কিছুদিন আগে চালু হওয়া একটা ছোট ক্যাফের সামনে পার্ক করে। তারপর জাওয়াদকে টেনে বের করিয়ে সেই ক্যাফের ভিতর চলে যায়। ওয়েটার 2 কাপ স্পেশাল চা অর্ডার দিয়ে এসে পুনরায় জাওয়াদের পাশে বসে। তারপর আস্তে ধীরে জিজ্ঞাসা করে, কি এমন হয়েছিল যার কারণে তোর এত ভালোবাসা সত্ত্বেও সেই পাষণ্ড নারী তোকে ছেড়ে যেতে দুবার ভাবেনি? গেল তো গেল, নিজের সাথে বাচ্চাটাকেও নিয়ে গেল। পূর্ণতাকে পাষণ্ড বলায় জাওয়াদের পায়ের রক্ত মাথায় উঠে যায়। সে খপ করে মাহবুবের কলার খামচে ধরে হিসিয়ে বলে, আর একবার পূর্ণতার নামে আজে বাজে কথা বলবি, সেদিনে তোর আমার ফ্রেন্ডশিপ শেষ। আমার পূর্ণতা পাষণ্ড না, ওর মতো কোমল হৃদয়ের মানুষ আমি জাওয়াত আজ পর্যন্ত আর দুটো দেখিনি। তাই ফর দ্যাট ফার্স্ট অ্যান্ড লাস্ট বারের মতো ওয়ার্ন করলাম তোকে। এমন কথা জানি আমি আর কখনো না শুনি। আর ছেড়ে যাবেই না কেন? আমি কি ওকে ডিজার্ভ করি নাকি? আমার মতো অপদার্থ মেরুদণ্ডহীন নিম্নমানের লোক পূর্ণতার মতো মেয়ের ভালোবাসার যোগ্য না, এতটুকুই যোগ্য না। জাওয়াদ এমন কলার ধরায় উঁচু গলায় কথা বলায় ক্যাফেতে থাকা আরো কয়েকজন ছিল, তারাও তাদের দিকে তাকিয়ে আছে। মাহবুব একটু বিব্রত বোধ করে। সে নিজের কলার থেকে জোর করে জাওয়াদের হাত সরিয়ে দিয়ে বলে, যে যা তাকে সেটাই বলেছি। না হলে এত ভালোবাসার পরও যে ছেড়ে যেতে পারে, তার হৃদয় বলতে কিছু আছে নাকি? মাহবুব ইচ্ছে করে এসব কথা বলছে যাতে জাওয়াদ রেগে উত্তেজিত হয়ে তাকে সবটা বলে। এমনটা করার কারণ হলো বিগত বছরগুলোয় সে অগণিতবার এই বিষয়ে জাওয়াদকে জিজ্ঞাসা করেছে, কিন্তু জাওয়াদ কিছুই বলেনি। আর যদি উত্তেজিত হয়ে বলে তাহলে সে নিজেও না হয় চেষ্টা করবে বন্ধুকে, তার ভালোবাসার মানুষটিকে ফিরিয়ে দিতে। মাহবুবের ধারণাটা একদম ঠিক হয়েছে। জাওয়াদ পূর্ণতার ব্যাপারে এসব উল্টাপাল্টা কথা শুনে উত্তেজিত হয়ে যায় আর রেগে উচ্চস্বরে বলে ওঠে, পূর্ণতা পাষণ্ড নয়, আমার পূর্ণতা হৃদয়ের ভালোবাসায় পরিপূর্ণ। ও আমায় ছেড়ে যায়নি, বরং আমি ওকে বাধ্য করেছি আমি ছেড়ে যেতে। জাওয়াদের কথা শুনে মাহবুব হতভম্ব হয়ে যায়। জাওয়াদ নিজেই বাধ্য করেছিল পূর্ণতাকে তাকে ছেড়ে যেতে, কিন্তু কেন? আর এখনই বা এমন আহাজারি আকুতি মিনতি কেন? দরজায় অনবরত নক করার আওয়াজে পূর্ণতার হুঁশ ফিরে। সেই বিকেলে এসেছে পর থেকে ছেলেকে বুকে নিয়ে যে বসেছে আর ওঠেনি। ছেলেটাও মায়ের বুকের সাথে লেপ্টে ঘুমিয়ে আছে নিশ্চিন্তে, যেন তার সব সুখের খোঁজ এই মায়ের বুকেই। পূর্ণতা দরজা খুলতে যাওয়ার আগে তাজওয়াদকে বিছানায় শুয়ে দেয় ঠিক করে। এই প্রথমবার লং জার্নি করে ছোট যানটা ধকল সামলে উঠতে পারছে না আজও, তাই এত ক্লান্তি তার। পূর্ণতা তাজওয়াদকে শুয়ে দিয়ে দরজা খুলে দেখতে পায় আরিয়ান এসেছে। তার হাতে বড় খাবারের ট্রে, মুখটা হাসি হাসি। আরিয়ান রুমে ঢুকতে ঢুকতে বলে, তোর বিদেশি ছেলে উঠেছে বনু? আসল পর থেকে তো তেমন একটা কথাই বলা হলো না এখনো। পূর্ণতা জোড়াতালির একটা হাসি দিয়ে বলে, না ভাইয়া, প্রথমবার এতটা পথে জার্নি করলে তো টায়ার্ডনেস কাটিয়ে উঠতে সময় লাগবে। আরিয়ান একটু দুঃখী দুঃখী মুখ করে বলে, মাই ব্যাড লাক। যাই হোক, খাবারের সময় নিচে গেলি না কেন?
টি টেবিলের উপরে খাবারের ট্রেটা রাখতে রাখতে কথাটা জিজ্ঞাসা করে আরিয়ান। পূর্ণতা কোনো উত্তর দেয় না, আবারও ছেলের পাশে বসে চুপ করে তাকিয়ে থাকে তার দিকে। আরিয়ান অপেক্ষা করে পূর্ণতার উত্তরের জন্য। একটু পর পূর্ণতা বলতে শুরু করে। ফ্যামিলির মেম্বারদের মাঝে আমাকে আর তাজকে অযাচিত লাগতো, তাই যাইনি। পূর্ণতা কথাটা শেষ করতে দেরি, কিন্তু আরিয়ান ধমক দিয়ে দেরি করে না। সে রাগান্বিত গলায় বলে, থাপ্পড় চিনিস বেয়াদব? তুই আর তাজ কি আহমেদ পরিবারের বাহিরের? সকলের মাঝে তোদের অযাচিত লাগতো কেন? কেন নিজেকে আমাদের থেকে দূরে সরিয়ে রাখিস সব সময়? পূর্ণতা অশ্রুসিক্ত চোখে মুখে হাসি ফুটিয়ে আরিয়ানের দিকে তাকিয়ে বলে, কারণ আমি ভালোবাসতে ভয় পাই। যাকেই আপন ভাবি সেই এক না এক সময় হারিয়ে যায়। তাই সিদ্ধান্ত নিয়েছি, না আর কাউকে ভালোবাসবো, না কারোর মায়ায় জড়াবো। দিন শেষে আমার জন্য কেউ নেই, আমার ছেলে ছাড়া। আমার নাম পূর্ণতা হলে কি হবে? আমার জীবনে সুখ শান্তি বরাবরই অপূর্ণ। আরিয়ানের ভীষণ মায়া লাগে পূর্ণতার কথাগুলো শুনে। ছোটবেলায় মা মারা যাওয়ার পর বাবাকে ঘিরেই তার জীবনটা ছিল। সেই বাবাও 5 বছর আগে পূর্ণতাকে একা করে দিয়ে চলে গিয়েছে। মেয়েটার এতটাই অভাগী যে যাকে জীবনের সবটা দিয়ে ভালোবাসলো সেও কুকুরের মতো তাড়িয়ে দিল। আরিয়ানের ফোন বেজে ওঠে। ফোনটা বের করে দেখে তার ফিয়ন্সে ফোন দিয়েছে। আরিয়ানের মুখে হাসি ফুটে ওঠে। সে ফোনটা সাইলেন্ট করে রুম থেকে বের হওয়ার আগে পূর্ণতার মাথায় হাত রেখে বলে, এতটা নিঃসঙ্গ মনে করিস না নিজেকে। যার কেউ নেই তার উপরওয়ালা আছে, আর উপরওয়ালা কারো প্রতি এতটা নিষ্ঠুর হন না। তুইও সুখ শান্তি ভালোবাসায় পরিপূর্ণ হবি। কথাগুলো বলে আরিয়ান চলে যায় নিজের প্রেয়সীর সাথে কথা বলতে। নিজের রুমে এসে দরজা লাগিয়ে ব্যালকনিতে চলে যায় আরিয়ান। সেখানে গিয়ে আবারও কল লাগায় তার হবু বউ রুহিকে। কলটা রিসিভ হয় না প্রথমে। আরিয়ান ধৈর্য ধরে আরও 2-3 বার দেওয়ার পর কলটা রিসিভ হয়। কল রিসিভ করেও রুহি কথা বলে না, মান হয়েছে তার। মেয়েটা এমনই। আরিয়ানকে যখন সে কল করে, আরিয়ান যদি কোনো কারণে সাথে সাথে রিসিভ করতে না পারে তখনই সে এমন অভিমান করে থাকে। আর আরিয়ানকে নানান রকম গিফট দিয়ে তা ভাঙাতে হয়। তাদের বিয়েটা পারিবারিকভাবে হলেও আগটা আরও প্রায় 1 বছর আগেই করা হয়েছে। রুহি এবার মাস্টার্স শেষ করেছে। এই 1 বছরে আরিয়ান মেয়েটাকে প্রচণ্ড ভালোবেসে ফেলেছে। তার জীবনে প্রথম নারী বলে কথা। আরিয়ান অধীর আগ্রহে অপেক্ষা করছিল কবে প্রিয়তমার পরীক্ষা শেষ হবে আর কবে তাকে নিজের বাড়িতে উঠিয়ে আনবে। অবশেষে তার আকাঙ্ক্ষিত দিনটি এসেই পড়েছে। কালকের দিনটা পার করে পরশুই রুহি তার বাড়িতে বউ হিসেবে আসতে চলেছে। এই খুশি যেন আর তার ধরছে না। আরিয়ান বেশ অনেকটা সময় নিয়ে রুহির অভিমান ভাঙায়। শুধু কথায় রুহির মান এবারও ভাঙবে না। আরিয়ানের তাকে প্রমিস করে তাদের হানিমুনে থাইল্যান্ড হবে। এটা শুনে মেয়েটা আর রাগ ধরে রাখতে পারে না। তারপর ব্যস্ত হয়ে পড়ে প্রেমালাপ করতে। রাত গভীর হতে থাকে কিন্তু তাদের প্রেমালাপ শেষ হয় না। আরিয়ান তাদের বিয়ে নিয়ে তার পবিত্র স্নিগ্ধ অনুভূতিগুলো বলছে। সে বলে, রুহি, জানো আমার এত খুশি লাগছে যে আমি তা শব্দে বলে বোঝাতে পারবো না। আমি কতটা অপেক্ষা করেছি তোমাকে বউ করে আমাদের বাড়িতে নিয়ে আসার জন্য। অবশেষে তা পূরণ হতে চলেছে। রুহি বেশ বিরক্ত বোধ করতে থাকে আরিয়ানের এমন ইমোশনাল কথাবার্তায়। সে বলেই বসে, হয়েছে তো বাবা, এত ইমোশনাল হয়ে যাওয়ার কি আছে তাই বুঝতে পারছি না আমি। বিয়ে যেহেতু আমাদের হয়েছে, একদিন না একদিন আমায় তোমার বাসায় যেতেই হতো। এই স্বাভাবিক বিষয়টাকে নিয়ে এত খুশি হওয়ার কিছুই দেখছি না। রুহির এমন কাটকাট গলার বলা কথা শুনে আরিয়ানের এতক্ষণের সব খুশি এক্সাইটমেন্ট দূর হয়ে যায়। সেখানে এসে ভর করে মলিনতা। সে নিষ্প্রাণ গলায় বলে, তুমি কি বিরক্ত বোধ করছো আমার কথাই রুহি? রুহি এসে আনা প্রকৃতির মেয়ে। সে চট করে বুঝে যায় আরিয়ানের তার কথাটা পছন্দ হয়নি। আর আরিয়ানকে কিছুতে অখুশি বা নারাজ করা যাবে না, তাহলে তার স্বর্ণের ডিম দেওয়া হাঁস হাতছাড়া হয়ে যাবে। এসব ভেবেই সে তড়িঘড়ি করে বলে, আরু জান, তুমি কি আমার কথায় মন খারাপ করলে? আমি তোমার হার্ট করে কোনো কথা বলতে চাইনি বেব। আমি তো জাস্ট বলছিলাম অনেকক্ষণ ধরেই তো আমরা এক টপিকে কথা বলছি, এবার অন্য টপিকে বলি কথা প্লিজ। আরিয়ান আজকালকার জেনারেশনের ছেলেদের মতো এত চালাক চতুর না, বরং সে বড্ড সহজ সরল মনের একজন ছেলে। যাকে সে ভালোবাসে তার জন্য কলিজা ভুনা করে দিতেও সে পিছপা হবে না, এমন টাইপের ছেলে সে। তার মনে এত প্যাচ নেই, তাই সে রুহির এমন আহ্লাদে গলে যায়। তারপর তারা রুহির পছন্দের
টপিকে কথা বলতে শুরু করে, মানে বিয়ের পর তারা কোথায় কোথায় ঘুরতে যাবে, আরিয়ান তার জন্য কি স্পেশাল গিফট রেখেছে এসব। রুহি আরিয়ানকে আহ্লাদি স্বরে আবদার করে বলে, জামাই, বাসর রাতে কিন্তু আমার ডায়মন্ডের সেট চাই চাই, সেটাই আমি পরের দিন আমাদের রিসেপশন পার্টিতে পরবো। কি মনে থাকবে তো তোমার? আরিয়ান হাস্যোজ্জ্বল গলায় বলে, আমার বেগম সাহেবা এই প্রথম কিছু একটা চেয়েছে, আর আমার তা মনে থাকবে না, এটা কখনো সম্ভবই না। আপনার আদেশ শিরোধার্য ম্যাম। রুহি খুশি হয়ে ফোনের মধ্যেই তাকে সশব্দে চুমু দেয়। আরিয়ানও প্রিয়তমাকে খুশি করতে পেরে ভীষণ খুশি হয়। বেশ জাঁকজমকপূর্ণভাবে সাজানো হয়েছিল রংধনু নামক রিসোর্টের ব্যাকইয়ার্ডটা, কিন্তু ঘণ্টাখানেকের ব্যবধানে সেই জায়গাটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আশেপাশে অসংখ্য কাজ আর কাজ, সেই কাজগুলোর মাঝেই বসে আছে এক অসম্ভব সুন্দরী রমণী। আফজাল আহমেদ দৌড়ে মেয়ের কাছে এসে তার পাশে বসে পড়ে। নিজের পাশে কার উপস্থিতি টের পেয়ে রমণীটি তার রক্তলাল বর্ণের চক্ষু দ্বারা লোকটির দিকে তাকায়। এর জন্মদাতা পিতা ও তার ভালোবাসার একমাত্র আশ্রয়স্থলকে দেখতে পেয়ে রমণীটি নিজেকে আর আটকে রাখতে পারে না। বাবার বুকে আছড়ে পড়ে শব্দ করে কাঁদতে থাকে। সদ্য মন ভেঙে যাওয়া এই অপসরীটি, এই ধ্বংসস্তূপ তৈরি করার পিছনে যার অবদান, সে হলো আহমদ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের একমাত্র কর্ণধার ও আফজাল সাহেবের একমাত্র সন্তান আনাবিয়া আহমেদ পূর্ণতা। 20 বছর বয়সে বাবার হাত ধরে ব্যবসা জগতে তার পদার্পণ। সময়ের সাথে সাথে বাবার শিক্ষা ও নিজের বুদ্ধিমত্তার দ্বারা মাত্র 22 বছর বয়সে একজন তুখোর বিজনেসম্যান বনে গিয়েছে। গত 1 বছর ধরে তাদের কোম্পানি সরকারি বেসরকারি সব টেন্ডারগুলো পেয়ে আসছে। এর পেছনে অবশ্যই পূর্ণতার মেধা, যোগ্যতা, বুদ্ধিমত্তার জন্যই সম্ভব হয়ে যা বলার অপেক্ষা রাখে না। রূপে গুণী বুদ্ধিমত্তায় এ তিনতেই অনন্য পূর্ণতা। তার নামটা যেন সার্থক তার এসব গুণের কারণে। বংশীয় ব্যবসায়ী হওয়ার দরুন বিজনেসটা যেন তার রক্তের সাথে মিশে রয়েছে। বিজনেস জগতে তাদের সাথে টক্কর দেওয়ার মতো যোগ্য প্রতিদ্বন্দ্বী গত 1 দশকে দেখা মেলেনি। সফলতার সাথে সাথে তাদের যেমন শুভাকাঙ্ক্ষী হয়েছে, তেমন শত্রুও কম জন্মায়নি। অসাধারণ মেধা ও চোখ ধাঁধানো মনোহরণ করা সৌন্দর্যের অধিকারী রমণী তার 22 বছরের জীবনে এমন একজন শ্যাম পুরুষের প্রেমে পড়েছিল যে কিনা তারই অধীনস্থ একজন, তার বেতনে পোষা একজন সাধারণ কর্মচারী। ব্যক্তিটি হলো জাওয়াদ শেখ, তার অফিসের ম্যানেজার। 30 বছর বয়সী শ্যাম পুরুষও কিন্তু কম যোগ্যতা সম্পন্ন না। চরিত্রের স্বচ্ছতা, ব্যক্তিত্বের প্রখরতা ও বুদ্ধিমান এই পুরুষের গায়ের রং শ্যাম হওয়া সত্ত্বেও পূর্ণতা তাকে মন দিতে একবারের জন্য দ্বিধাবোধ করেনি। কিন্তু সেই শ্যাম পুরুষ যে তার কোমল মনটাকে নিজের হাতে রক্তাক্ত করলো যখন সে বলল, সরি, আই ক্যান অ্যাকসেপ্টেড ইয়োর প্রপোজাল বিকজ আই এম ইংগেজড। কথাটা শেষ করে জাওয়াদ এই রিসোর্ট থেকে বের হয়ে যায় হনহনিয়ে। একবারও পেছনে ফিরে তাকানোর প্রয়োজন অনুভব করলো না। সে হয়তো দেখতে চায় না তার রিজেকশনে একটা মন ভাঙা মেয়ের করুণ সেই দৃষ্টি। অন্যদিকে প্রথম ভালোবাসার কাছে রিজেকশন পেয়ে পূর্ণতা যেন কোনো প্রতিক্রিয়া দেখাতেও ভুলে যায়। ছোটবেলা থেকেই সে ছেলেদের থেকে একটা দূরত্ব বজায় রেখে চলেছে। স্কুল, কলেজ এবং বর্তমানে ভার্সিটিতেও তার কোনো ছেলে বন্ধু নেই। মেয়ে বন্ধুর সংখ্যাও নিতান্তই কম। তার সবচাইতে কাছের ও প্রিয় ব্যক্তিটি হলো তার বাবা। 7.5 বছর বয়সে যখন পূর্ণতার মা তাকে একটা রোড অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাতে গিয়ে নিজেই পূর্ণতার সামনে মারা যান, তখন থেকেই পূর্ণতা বেশ চুপচাপ হয়ে যায়। তার মা মারা যাওয়ার প্রথম 1 বছর তো সে কারোর সাথে কোনো কথাই বলতো না। তার বাবা অনেক কষ্ট করে তাকে কিছুটা স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনে। তারপর থেকে আফজাল আহমেদই হয়ে যান পূর্ণতার সবচাইতে কাছের মানুষটি। জাওয়াদের রিজেকশন পূর্ণতাকে কেমন অস্বাভাবিক করে তোলে। সে আপন মনে বিড়বিড় করতে করতে হঠাৎই ভায়োলেন্ট হয়ে যায়। তার ভেতরে যেন কোনো অসুরের শক্তি ভর করে। ধ্বংসযজ্ঞে শুরু করে নিজের হাতে সাজানো ব্যাকইয়ার্ডে। রিসোর্টটা তার বাবার হওয়ায় কোনো স্টাফ তাকে কিছু বলতে ভয় পেয়ে যায়। তার চেয়েও বেশি ভয় পায় তার অস্বাভাবিক কর্মকাণ্ডে। রিসোর্টের ম্যানেজার কি করবেন ভেবে না পেয়ে তাড়াতাড়ি করে আফজাল আহমেদের কাছে ফোন লাগান। মেয়ের এমন অবস্থার কথা শুনে আফজাল সাহেব গাড়ি নিয়ে ছুটে আসেন রিসোর্টে। তারপর লেগে পড়েন মেয়েকে শান্ত করতে। পূর্ণতা অস্বাভাবিক আচরণ করার এক পর্যায়ে হঠাৎই অজ্ঞান হয়ে যায়। তার এমন অজ্ঞান হয়ে যাওয়ার ঘটনায় আফজাল সাহেব বেশ ভয় পেয়ে যান। পূর্ণতা তার মায়ের অ্যাক্সিডেন্ট নিজ চোখে দেখায় তার শিশু মস্তিষ্কে বেশ বাজে প্রভাব ফেলে এবং এক পর্যায়ে তাকে বেশ ট্রমাটাইজড করে তোলে। ডাক্তারের ভাষায় একে
পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার বলে অভিহিত করা হয়। ডাক্তার আফজাল সাহেবকে বারবার করে সতর্ক করেছেন পূর্ণতাকে যেন কোনো বিষয় নিয়ে চাপ না দেওয়া হয় বা সে যেন নিজে থেকে চাপ না নেয়, তাহলে এতে করে তার মানসিক অবস্থা আরও খারাপ হয়ে যাবে। এসব কথা স্মরণ করে আফজাল সাহেব আরও ভীত হয়ে পড়েন। সে একজন মেয়ে স্টাফের সহায়তায় তাকে একটা রুমে নিয়ে যান এবং পরবর্তীতে ডাক্তারকে কল করেন। ডাক্তার এসে পূর্ণতার চেক আপ করে তাকে কিছু ঔষধ দিয়ে যান এবং আফজাল সাহেবকে পুনরায় সতর্ক করে যান পূর্ণতার হেলথের বিষয়ে। সেদিনের পর পূর্ণতার মাঝে বেশ পরিবর্তন আসতে শুরু করে। নিয়মিত অফিসে যায় না, কারোর সাথে কথাও বলেন, একমাত্র তার বাবা ছাড়া। খায় না ঠিক মতো, ঘুম সেটাও পূর্ণতার মর্জি মতো চলে। না খেয়েও না ঘুমিয়ে পূর্ণতার অপরূপ সৌন্দর্যে বেশ ভাটা পড়ে যা সকলের চক্ষুগোচর হয়। পূর্ণতার এমন অবনতি দেখে আফজাল সাহেব বেশ চিন্তিত হয়ে পড়েন। একটা মাত্রই সন্তান তার, সেই সন্তানটিও যখন ভালোবাসার অভাবে নিজের শরীর স্বাস্থ্য খারাপ করে ফেলে তখন সেটা যে কোনো বাবার জন্য পীড়াদায়ক বিষয় হয়ে পড়ে। এদিকে পূর্ণতাকে রিজেক্ট করে দিয়েও যাদের মাঝে কোনো গিল্টিনেস নেই। তার মতে সে তার বাগদত্তার প্রতি লয়াল থেকে কাজটা করেছে এবং কাজটা যৌক্তিক, কিন্তু কোথাও যেন পূর্ণতার শূন্যতা তাকেও ভাবাচ্ছে। এদিকে আফজাল সাহেব অফিসে এসে জাওয়াদকে তার কেবিনে ডাকেন, তারপর তাকে পূর্ণতাকে বিয়ে করার প্রস্তাব দেন। জাওয়াদ মানা করে দিলে সে জাওয়াদকে সম্পত্তির লোভ দেখায়। তার ধারণা জাওয়াদ এত কোটি কোটি টাকার সম্পত্তির কথা শুনে নিজের বাগদান ভেঙে পূর্ণতাকে বিয়ে করতে রাজি হয়ে যাবে, কিন্তু বিষয়টা হয় উল্টো। আফজাল সাহেবের এমন চিন্তাভাবনার কথা শুনে তুখোর আত্মসম্মানই জাওয়াদের আত্মসম্মানে আঘাত হানে। সে বেশ অপমানিত ও নিচু বোধ করে নিজেকে। সেই সাথে পূর্ণতার সম্পর্কে তার চিন্তাধারায় আমূল পরিবর্তন আসে। সে ভাবে পূর্ণতা বড়লোক বাবার সেসব বকে যাওয়া সন্তান যারা কোনো কিছু পছন্দ হতে সেটা নিজে হাসিল করতে না পারলে বাবার টাকা দিয়ে হাসিল করতে চায়। অজ্ঞতাবশত সে পূর্ণতার নিখুঁত ও খাঁটি ভালোবাসাকে শুধু ভালো লাগা ভেবে নেয়। আফজাল সাহেব তাকে বিষয়টা ভাবতে বলে নিজে মিটিংয়ের উদ্দেশ্যে চলে যায়। অন্যদিকে যাওয়াদে সব ক্ষোভ গিয়ে পড়ে পূর্ণতার উপর। সে তৎক্ষণাৎ পূর্ণতাকে ফোন দিয়ে অফিসের পাশের কফি শপে আসতে বলে জরুরি ভিত্তিতে। পূর্ণতা তো নিজের শ্যামসুন্দর পুরুষের ফোন পেয়ে অস্থির হয়ে গিয়েছে। সেভাবে যাওয়াদ হয়তো তার প্রপোজাল একসেপ্ট করতে তাকে ডাকছে। বেশ প্রফুল্ল চিত্তে পূর্ণতা আসে জাওয়াদের সাথে দেখা করতে। যেই দেখা করায় বদলে যায় তাদের সকলের ভবিতব্য। সূচনা হয় এক নতুন ও অমীমাংসিত অধ্যায়ের। বর্তমান। মম, আই নিড টু গো ওয়াশরুম ইমিডিয়েটলি। ঘুম ভাঙা গলায় তাজ কথাটা বলে ওঠে। অতীতের তিক্ত স্মৃতি থেকে বের হয়ে এসে পূর্ণতা ছেলেকে নিয়ে যায় ওয়াশরুমে, তারপর ফ্রেশ করিয়ে নিয়ে এসে খাওয়াতে বসে থাকে। 2 লোকমা খাবার পর তাজ আর খেতে পারে না ঝালে। ছেলেটা অবিকল তার বাপের মতো হয়েছে, অথচ জন্মের পর থেকে আজ পর্যন্ত একবার দেখা পেয়েছে তার পিতার, তাও 5 বছর বয়সে। যাওয়াদও একদমই ঝাল খেতে পারত না। পূর্ণতা আর সেই ঝাল খাবার খেতে দেয় না তার ছোট তাজকে। ছেলেকে নিজের ফোনে কার্টুন ছেড়ে দিয়ে নিজে বের হয়ে আসে রুম থেকে। রাত প্রায় অনেক হয়, রিসোর্টের প্রায় সব স্টাফই ঘুমিয়ে পড়েছে। ছেলেটাকে কি খাওয়াবে ভেবে মাথা উল্টা পাল্টা হয়ে যায় পূর্ণতা এই সময়ে রুম ছেড়ে আসতে দেখে একজন স্টাফ তার কাছে এগিয়ে আসে, জানতে চায় পূর্ণতার কি প্রয়োজন। পূর্ণতা বিষয়টা খুলে বলে। স্টাফটি জানায় সে ঘুমিয়ে পড়েছে। পূর্ণতা তখন নিজেই বলে সে রাঁধবে। স্টাফটি তাকে কিচেনে নিয়ে যেতে পূর্ণতা পাক্কা রাঁধুনির হাতে ঝটপট একটা বোল সুপি নুডলস বানিয়ে নেয়। কাজ শেষ করে ব্যবহৃত সব বাসনকোসনও নিজে ধুয়ে দেয়। স্টাফটা মানা করলেও পূর্ণতা শুনে না। শেষে আসার সময় স্টাফকে ধন্যবাদ দিয়ে রুমে চলে যায়। পূর্ণতা রুমে আসতেই তাজওয়াদ আধো আধো গলায় প্রশ্ন করে ওঠে, মাম্মা, এই মনস্টার আনতেছে, তাহলে তুমি কেন? আর আমাকে ছেড়ে তুমি এত শেষে গুছে কোথায় গিয়েছিলে? তাজওয়াদ কার্টুন দেখা বাদ দিয়ে পূর্ণতার ফোন ঘাঁটতে ঘাঁটতে জাওয়াদ ও পূর্ণতার বিয়ের ছবি বের করে ফেলে। পূর্ণতা জাওয়াদকে ছেড়ে যাওয়ার সময় তার স্মৃতি বহন করে এমন কোনো জিনিস নিজের সাথে নিয়ে যায়নি, একমাত্র তাজওয়াদকে ছাড়া। ইভেন আগের ব্যবহৃত মোবাইলখানাও সে কানাডার ফ্লাইটে ওঠার আগে এয়ারপোর্টে ফেলে রেখে গিয়েছিল। একদিন হুট করে তার আগের আইডি সাজেশনে আসে, তখন সে 5 মাসের প্রেগনেন্ট। জাওয়াদকে দেখার প্রবল তৃষ্ণা থেকে সে তার আগের আইডি ওয়ালপেপার থেকে তাদের এই ছবিটা ডাউনলোড করে, যার জন্য সব হারালো সেই তাকেই ভালোবাসে পূর্ণতা। তারপর এই ছবিটি দেখে নিজের তৃষ্ণা নিবারণ করত। পূর্ণতা তাজকে কখনো পিতা শব্দটির সাথে পরিচয় করায়নি, কারণ পিতা সম্পর্কে জানতে পারলে সে জানতে চাইবে তার পিতা কোথায়, সে কেন তাজওয়াদ বা পূর্ণতার কাছে আসে না।
তখন সেই প্রশ্নের উত্তর কিভাবে দিবে সেসব ভেবে পূর্ণতা কখনো জাওয়াতকে পরিচয় করায়নি তাজওয়াদের সাথে। পূর্ণতা গ্যালারি থেকে বের হয়ে পুনরায় ইউটিউবে ঢুকে, কিন্তু তাজ কথাটা ভুলে না। সে আবারও প্রশ্নটা করলে পূর্ণতা গম্ভীর গলায় বলে, খাওয়ার সময় এত কথা বলতে হয় না তাজ। মায়ের গম্ভীর গলা শুনে তাজের অভিমান হয়। সে তার ফুলো ফুলো গালগুলো আরেকটু ফুলিয়ে নিয়ে চুপচাপ খেতে থাকে। কার্টুনও দেখে না অভিমান করে। পূর্ণতা বিষয়টা বুঝতে পারে। সে আগে চুপচাপ খাওয়াটা শেষ করে, তারপর ছেলেকে বুকে নিয়ে শুয়ে পড়ে। তাজের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, ওই আঙ্কেলটা আমার একজন পরিচিত লোক ছিল। আমরা একটা ফাংশনে গিয়েছিলাম, তখন ছবিটা তুলেছিলাম। আর যখন ছবিটা তুলেছিলাম তখন তো আমার ছোট আব্বাটা আল্লাহর কাছে ছিল, আমার কোলে তো ছিল না। থাকলে কি আমি আমার আব্বাকে না নিয়ে ঘুরতে যেতাম বলো? মাম্মা কি কখনো তার তাজ বাবাকে ছেড়ে কোথাও গিয়েছে? তাজওয়াদ মাথা নাড়িয়ে না বোধক উত্তর জানায়। পূর্ণতা তারপর তাকে বিভিন্ন গল্প শুনিয়ে ঘুম পাড়ায়। তাজওয়াদ ঘুমিয়ে পড়তেই পূর্ণতা ফোন থেকে সেই ছবিটা বের করে দেখতে থাকে। ছবিটার দিকে তাকিয়ে থেকে পূর্ণতা বলে, আপনাকে ভালোবাসতেও আমি ভীষণ ভালোবাসি শ্যাম সুন্দর পুরুষ। না হলেন আপনি আমার, করলাম না আপনার সংসার, কিন্তু আমি সারা জীবন আপনাকে ভালোবেসে যাব। মেয়ে বা নারী শুধু একটি পরিবারের জন্য নয়, পুরো সমাজের জন্য অপরিহার্য অংশ। যুগ যুগ ধরে তারা যেমন শক্তির উৎস, প্রেরণার কারণ হয়েছে, তেমনিভাবে তাদের বয়ে বেড়াতে হয়েছে অবহেলা, লাঞ্ছনা ও সহিংসতার ভার। যে নারী জাতি প্রতিনিয়তই নতুন প্রজন্মকে এগিয়ে যাওয়ার আলো দেখিয়েছে, জ্ঞান ও মানবতার পথ শিখিয়েছে বিচিত্র পরিহাসের দরুন, সেই নারীর জন্যে রাতের অন্ধকার এখনো হয়ে ওঠে ভয়, আশঙ্কা আর অনিরাপত্তার আরেক নাম। আলো ছড়িয়ে দেওয়া হাতগুলোই আজ সবচেয়ে বেশি ছায়ার ভেতর সুরক্ষার খোঁজে থাকে। এ যেন সময়ের নির্মম সত্য। জাওয়াত, তার বাবা নিয়াজ শেখ। জাওয়াতকে কয়েকজন বন্ধু পাগলের মতো ঢাকার রাস্তায় ছুটছে। কেন? কারণ তাদের বাড়ির সম্মান, তাদের মেয়েদের যে পাওয়া যাচ্ছে না আজ সারাদিন। সকলের মনে আতঙ্ক বিরাজ করছে। জাওয়াদের 9-এ পড়ুয়া বোন জিনিয়া ও তার বাগদত্তা আঞ্জুমানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মূলত জিনিয়াকে কোচিং থেকে আনতে যায় আঞ্জুমান, তারপর থেকে তারা দুজনেই নিখোঁজ। বর্তমানে রাত 12টা বাজছে, তাও তাদের কোথাও খুঁজে পাওয়া যায়নি। বাড়ির 2 মেয়ে নিখোঁজ হওয়ায় জাওয়াদের মা শারমিন বেগম অসুস্থ হয়ে পড়েছেন। তাকে প্রতিবেশী মহিলাদের কাছে রেখে এসে জাওয়াদরা জিনিয়া ও আঞ্জুমানকে খুঁজছে। রাত পেরিয়ে নতুন দিনের সূচনা হয়। ফজরের নামাজ পড়ে বাড়ির পুরুষেরা বাসায় ফিরে, কিন্তু খালি হাতে। কোথাও তাদের ঘরের মেয়ে পাওয়া যায়নি। এই পর্যায়ে এসে জাওয়াদের বাবা মিস্টার শেখও ভেঙে পড়েন। জাওয়াদের বাবা হাইস্কুলের প্রধান শিক্ষক ছিলেন। জীবনে সে যেমন উজাড় করে শিক্ষা বিলিয়ে দিয়েছেন, তেমনি তার শিক্ষা তার জন্য সম্মান, শ্রদ্ধার ভালোবাসা বয়ে এনেছে। আর্থিকভাবে তাদের অবস্থান বেশি উঁচুতে না থাকলেও সম্মানের দিক দিয়ে জাওয়াদদের পরিবারকে এলাকায় সকলে বেশ মান্য করে। তাই তো দিনের আলো ফুটতে না ফুটতে শেখ সাহেবের মেয়ে ও হবু পুত্রবধূর নিখোঁজের খবর চারিদিকে ছড়িয়ে পড়েছে। সান্ত্বনা দিচ্ছেন তো অনেকেই নানান রকমের কুমন্তব্য করছেন। কেউ কেউ বলছে মেয়েরা বোধহয় পাচারকারী চক্রের খপ্পরে পড়েছে, আবার কেউ কেউ বলছে এ বিষয় অন্য কিছু। মূলত এসব মন্তব্যের কারণেই তারা মানসিকভাবে ভেঙে পড়ছে। এই সংবাদ পেয়ে গ্রাম থেকে শেখ সাহেবের ভাইরাও রওনা হয়েছে। সকলে ভেঙে পড়লে ভেঙে পড়ে না একমাত্র জাওয়াদ। কিছুক্ষণ মায়ের পাশে বসে থেকে তাকে সান্ত্বনা দেয়, তারপর শাওয়ার নিতে চলে যায়। সারা রাত না ঘুমানোর কারণে তার মাথা ব্যথা করছে। শাওয়ার নেওয়ার শেষ করে মাত্রই বের হয়েছিল, তখন তার ফোন বেজে ওঠে। ফোনটা হাতে নিয়ে দেখে একটা MMS। জাওয়াদ সেটা অন করলে যা দেখে তাতে তার চক্ষু কপালে উঠে যায়। জিনিয়া আঞ্জুমানকে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। দুজনার মুখে বিধ্বস্ত, ক্লান্তির ছাপ স্পষ্ট। MMSটার সাথে আরেকটা মেসেজও আসে, তাতে লেখা ছিল, বোন আর হবু বউকে এমন অবস্থা দেখে কেমন লাগছে মিস্টার জাওয়াদ শেখ? হাউ আর ইউ ফিলিং বেবি? জাওয়াদ MMS ও মেসেজটা দেখে হতভম্ব হয়ে যায়। একে তো তার বোন ও হবু বউকে কাল থেকে অপহরণ করে বন্দি করে রাখা হয়েছে, তার মধ্যে তাকে জিজ্ঞাসা করছে তার কেমন লাগছে এই ধরনের পরিস্থিতিতে। আবার বেব বলেও সম্বোধন করলো। কে এই অপহরণকারী? কি উদ্দেশ্য তার? কেন সে তার বোন ও হবু বউকে কিডন্যাপ করে রেখেছে? প্রশ্নগুলোর উত্তর জানার কৌতূহল নিজের মধ্যে চেপে রাখতে না পেরে জাওয়াদ ফটাফট সেই নাম্বারে কল করে, কিন্তু ফোন রিসিভ করে না কেউ। বরঞ্চ আরও একটা মেসেজ সাথে সাথে। মেসেজটা ছিল এমন, আমি কে, কেনই বা আপনার বোন ও প্রিয় হবু বউকে কিডন্যাপ করে রেখেছি? কী বা আমার উদ্দেশ্য? জানার বড্ড তাড়া বুঝি শেখ সাহেবের।
মেসেজটা পড়ে জাওয়াদ আর একবার থতমত খেয়ে যায়। লোকটি জানলো কিভাবে জাওয়াদ এসব প্রশ্ন করতে তাকে ফোন দিয়েছিল? সে কিছু রিপ্লাই করতে যাবে তার আগে আবারও সেই নাম্বার থেকে মেসেজ আসে। একটু তরপান আপন মানুষদের কষ্ট দেখে। আমিও মজা নেই আপনার তরপানও দেখে। সত্যি বলতে বড্ড বেশি মজা পাচ্ছি আপনার এই দুশ্চিন্তা, হাহাকার, ছটফটানি দেখে। অন্যকে কষ্ট দিলে নিজেকেও যে কষ্ট পেতে হবে এটা কেন ভুলে যান শেখ সাহেব? চিন্তা করবেন না, আপনার বাড়ির সম্মান মানে আমারও সম্মান, সযত্নে রেখেছি। এখন আমার ভালো মানুষের ফায়দা নিয়ে যদি পুলিশকে নাম্বারটা দিয়ে দেন তাহলে বিশ্বাস করুন পুলিশ আমার কিচ্ছুটি করতে পারবে না। কিন্তু হ্যাঁ, একটা কিন্তু আছে এরপর। সেটি হলো এর পরের SMS আসবে আপনার বোন আর হবু বউকে পাচারকারীর হাতে তুলে দেওয়ার। পুলিশ আমার কাছে পৌঁছানোর আগেই এই বিউটিফুলদের পৃথিবীর এমন প্রান্তে পাঠিয়ে দেবে যে ইহজনমে তাদের মুখ দেখার দ্বিতীয়বার সুযোগ আপনি আর পাবেন না। আমার কথাগুলো হালকাভাবে নিয়ে নিজের জীবনের দ্বিতীয় ভুলটি করবেন না। পরে আমাকে দোষ দিতে পারবেন না, কিন্তু বলে দিলাম। পুরো মেসেজ পড়ে জাওয়াদের মনে ভয় ঢুকে যায়। সে যদিও ভেবেছিল পুলিশদের এই বিষয়ে ইনফর্ম করবে, কিন্তু মেসেজটা পড়ে তার বিচক্ষণতা তাকে জানান দিচ্ছে কিডন্যাপকারীরা তার ধারণার চাইতেও শক্তিশালী। সেই সাথে এই কিডন্যাপকারীর শত্রুতা যে ব্যক্তিগতভাবে তার সাথে, সেটাও সে বেশ ভালোই বুঝতে পারছে। কিন্তু তার তো মনে পড়ছে না সে সজ্ঞানে কারো ক্ষতি করেছে। তাহলে কে এই ব্যক্তি? সময় এখন সাজবেলা। আকাশের গায়ে নরম কমলার বেগুনি মিশেলে আঁকা এক নিঃশব্দ কবিতা। পশ্চিম দিগন্তে সূর্যটাও যেন ক্লান্ত ভ্রমণকারী। সারাদিন আলো বিলিয়ে এবার ধীরে ধীরে বিদায় নেওয়ার প্রস্তুতিতে। আলোটা ফিকে হয়ে আসছে, কিন্তু সেই ফিকে রঙের মধ্যেও আছে এক অদ্ভুত শান্তি। চারিদিকে হালকা শীতল হাওয়া বইছে, আর সারাদিন খাবারের খোঁজে ছুটে চলা পাখিগুলো একে একে ফিরে যাচ্ছে নিজেদের নীড়ে। তাদের ডানার শব্দে মাঝে মধ্যে ভেসে আসা ডাকের সুর রে সন্ধ্যার নরম নিস্তব্ধটাও যেন আরো জীবন্ত হয়ে ওঠে। এমনই এক শান্ত কোমল সময়েও কয়েকজন মানুষের বুকের ভেতরে কালবৈশাখী ঝড়ের ন্যায় তাণ্ডব চালাচ্ছে ভয়েরা। তারা সকলে নিজেদের প্রিয় মানুষটিকে ফিরে পেতে উদ্গ্রীব হয়ে বসে আছে। জাওয়াদের মা মিসেস শেখ একটু পরপর গুনগুনিয়ে কেঁদে উঠছে মেয়েদের কথা মনে করে। অপহৃত দুইজন রমণী তার হৃদয়ের খুব কাছের কেউ। একজন রমণী তার নারী ছেঁড়া ধন, আরেকজন তারই মৃত ভাইয়ের শেষ চিহ্ন। সে যে তার ভাইকে কথা দিয়েছে তিনি যতদিন বেঁচে থাকবে ততদিন তার ভাইয়ের এই শেষ চিহ্নটির উপর এক বিন্দু পরিমাণ আঁচ আসতে দিবে না। কিন্তু আজ সে যে ব্যর্থ হলো তার ভাইকে দেওয়া শেষ কথাটা রাখতে। এসব ভেবে সে কেঁদে কেঁদে উঠছে। মিসেস শেখ যখন ব্যালকনিতে বসে তাদের বিল্ডিংয়ের মেন গেটের দিকে তাকে অপেক্ষা করছে ছেলের ফিরে আসার, ঠিক তখনই তার পাশে কেউ একজন এসে বসে পড়ে। নিজের পাশে আরেকজনের উপস্থিতি টের পেয়ে মিসেস শেখ ঘাড় ঘুরিয়ে ব্যক্তিটির পানে চায়। দেখতে পান তারই অর্ধাঙ্গ এসে বসেছে তার পাশে। স্বামীকে পাশে বসতে দেখে মিসেস শেখ যেন বাচ্চা হয়ে যান। ডুকরে কেঁদে ওঠেন তিনি। মিস্টার শেখ প্রিয়তম স্ত্রীকে আগলে নেন নিজের পক্ষে। সময় নিয়ে শান্ত করেন প্রিয় মানুষটিকে। তাদের বয়স হয়ে গেলে কি হবে, ভালোবাসাটা এখনও সেই আগের মতোই আছে। গুরু গম্ভীর মিসেস শেখের মায়াবী মুখখানা দেখে বাসর রাতেই তার প্রেমে পড়েছিলেন নিয়াজ শেখ। জীবনের প্রথম নারী বলে সবসময় একটু বেশি ভালোবাসা দিয়েছেন সেই নারীটিকে। এর বিনিময়ে দিতে মিসেস শেখও কার্পণ্য করেননি। একটু সুখী সুন্দর পরিবার তাকে উপহার দিয়েছেন দুটো সন্তানের বাবা হওয়ার অধিকার। মাগরিবের আজান শেষ হতেই নিয়াজ শেখ শারমিন বেগমকে ধরে বসা থেকে উঠান। তারপর নিজেই তাকে ওয়াশরুমে যেতে সাহায্য করলেন। অজু করে এসে দুজনে এক পিচ করে নামাজে দাঁড়ান। দুই হাত তুলে সর্বশ্রেষ্ঠ রবের দরবারে নিজেদের সন্তানের সুরক্ষার জন্য দোয়া করতে থাকেন। মোটামুটি টাইপের একটা ডুপ্লেক্স বাড়ির সামনে এসে বাইক থামায় জাওয়াদ। বাড়ির নেম প্লেটের দিকে তাকিয়ে তার ফোনে আসা ঠিকানার সাথে উক্ত বাড়ির ঠিকানা মেলায়। হ্যাঁ, ঠিক জায়গাতে এসেছে। জাওয়াদ বাইক ছেড়ে গেটের সামনে আসতে দরজা খুলে দেয় দারোয়ান, যেন তার আসার অপেক্ষাতেই ছিল। জাওয়াদ বড় বড় কদম ফেলে ভেতরে ঢুকে যায়। সদর দরজা খোলা থাকায় সে আবারও সম্পূর্ণ বিনা বাধাতে বাড়ির ভেতর প্রবেশ করতে পারে। ভেতরে ঢুকে সে কিছুটা অবাকি হয়ে যায়, কারণ দরজার ঠিক সামনেই একটা রাস্তা। যেমন তেমন রাস্তা না, ফুলের পাপড়ি তৈরি রাস্তা। ফুলের তৈরি সেই রাস্তাটা সিঁড়ি বেয়ে উপরের দিকে চলে গিয়েছে। জাওয়াদ সময় ব্যয় ব্যতীত সেই রাস্তা ধরে উপরে উঠতে থাকে। দোতলায় আসতে জাওয়াদ দেখে সেখানেও একইভাবে ফুলের রাস্তা রয়েছে।
জাওয়াত সেটা অনুসরণ করতে করতে একটা রুমের সামনে এসে থামে। রুমের দরজাটা লাগানো আর দরজায় বড় বড় করে লেখা পুশ। জাওয়াত ধাক্কা দিয়ে দরজা খুলতে অসংখ্য ফুলের পাপড়ি এসে তার উপর পড়তে থাকে। জাওয়াত এহেন কাণ্ডে কিছুটা ভড়কে যায়। ফুলের পাপড়ি পড়া বন্ধ হলে জাওয়াদের সামনে তাকালে দেখতে পায় একজন ব্যক্তিকে। তাকে দেখে জাওয়াদের মুখ দিয়ে নিজের অজান্তেই বের হয়ে আসে। আপনি এসব করছেন? কি? পূর্ণতা তোর বোন আর ফিয়ন্সে ওকে কিডন্যাপ করে তোকে বিয়ে করেছিল? সিরিয়াসলি? বেশ জোরে কথাগুলো বলে ওঠে মাহবুব। ছেলেটা এতটা বিস্মিত হয়েছে যে স্থানকাল ভুলে গিয়েছে বোধহয়। জাওয়াত বন্ধুর এমন রিয়াকশন দেখে একটুও চমকায় না, কারণ এই কথা যেই শুনেছে সেই মাহবুবের মতো এমন রিয়াকশন দিয়েছে। জাওয়াত একটা হাসি দিয়ে বলে, আমার জন্য ওর ম্যাডনেস কতটা ছিল সেটা তো বলাই শুরু করিনি, তার আগে এমন রিয়াকশন দিচ্ছিস বন্ধু? বিয়ের পরের ঘটনাগুলো বলা শুরু করলে তুই বোধহয় উত্তেজিত হয়ে হসপিটাল পৌঁছে যাবে। কথাটা বলে জাওয়াত হালকা শব্দ করে হেসে দেয়। মাহবুব একরাশ বিস্ময় নিয়ে জাওয়াতের হাস্যোজ্জ্বল মুখের দিকে তাকিয়ে থাকে। জাওয়াতকে হাসতে দেখাটাও তার কাছে বিস্ময়কর ব্যাপার, কারণ জাওয়াত সহজে হাসে না। এমন মন খোলা হাসি সে এই 4 বছরে কখনো হাসতে দেখেনি জাওয়াতকে। মনে পড়ছে না। জাওয়াত তার হাসি থামিয়ে মাহবুবকে বলে, বস, আর অনেক কিছু শোনার বাকি আছে তোর। তোকে আমি আজ কিছুটা ধারণা দিয়ে যাই। আমার পূর্ণতা পাষাণ ছিল না, বরঞ্চ পূর্ণতার মতো সত্যিকারের ভালোবাসার খুব কম মানুষই বাঁচতে পারে, যেটা আমি তখন না বুঝতে পারলেও এখন ঠিকই বুঝতে পারি। বেশ আফসোস নিয়ে কথাগুলো বলে জাওয়াত। মাহবুব পুনরায় তার চেয়ারে বসে পড়ে। জাওয়াত আবারও তার স্মৃতির পাতায় উল্টাতে থাকে। অতীত ঢাকঢোল পিটিয়ে ব্যান্ড বাজিয়ে বেশ জাঁকজমকপূর্ণভাবে পূর্ণতা প্রথমবারের মতো তার শ্বশুরবাড়িতে পা রাখে। অতিরিক্ত বাদ্যযন্ত্রের আওয়াজে পাড়া প্রতিবেশী সহ আশেপাশের বিল্ডিংয়ের মানুষও নিজেদের ঘর ছেড়ে রাস্তায় নেমে এসেছে। সকলেরই একটাই প্রশ্ন, কার বাড়িতে এত বড় সড়ো করে বিয়ে হচ্ছে? জাওয়াদরা যে এলাকায় থাকে সেটা বেশ শান্ত ও নিরিবিলি হওয়ায় পূর্ণতা হাঁকিয়ে না ব্যান্ড পার্টিতে বেশ চঞ্চলতা সৃষ্টি করেছে এলাকায়। হাতের পিঠে চড়ে পূর্ণতাও জাওয়াত আসে। সকলের চোখ এত বড় বড় হয়ে যায় যেন কিছুক্ষণ পর কোটর থেকে খুলেই বের হয়ে আসবে। জাওয়াদের বিল্ডিং এর সামনে আসতে পূর্ণতা মাহুদকে বলে হাতি থামাতে। মাহুদ হাতিকে থামিয়ে দিয়ে তাকে বসার নির্দেশ দিলে হাতিটা বাধ্যগত দাসের মতো তার কথা শুনে। জাওয়াত প্রথমে হাতির পিঠ থেকে নেমে হনহনিয়ে বাসার ভিতর চলে যেতে নিলে পূর্ণতা তার পেছনে ডেকে ওঠে। পূর্ণতা এক হাতে তার লেহেঙ্গাটার এক সাইড ধরে আরেক হাত বাড়িয়ে দেয় জাওয়াদের হাতে, তারপর চোখ পাকিয়ে বলে, আই আনরোমান্টিক পুরুষ, আমি এত ভারী লেহেঙ্গা পরে এত উঁচু থেকে নামবো কি করে? ধরুন আমার হাত। লাস্টের কথাটা অনেকটা ঝাড়ি দিয়ে বলে পূর্ণতা। জাওয়াত দাঁত কটমট করে তার দিকে তাকায়। বর্তমানে তার ভয়াবহ রাগ উঠছে। খুব কষ্ট করে সে তার রাগটাকে নিয়ন্ত্রণ করে রেখেছে, না হলে এই পুচকির জন্যে তার হাতের একটা জোরদার থাপ্পড়ই যথেষ্ট। জাওয়াত দাঁতে দাঁত ঘষে বলে, তাহলে নামা লাগবে না, এই হাতির পিঠে চড়ে তুমি বাসায় ফিরে যাও। পূর্ণতা তার 2 হাত নিজের কোমরে রেখে ঢং করে বলে, ও মা, আমি তো আমার বাড়িতে এসেছি। আপনার বাড়ি তো আমার বাড়ি। আমার বাড়ি কখনই তোমার হবে না, তুমি আমি মিলে কখনো আমরা এক হব না। জাওয়াদের এই কথাটা পূর্ণতার হৃদয়ে গভীরে গিয়ে আঘাত হানে। পূর্ণতা জেনে বুঝেই এই কণ্টকপূর্ণ রাস্তায় পা মারিয়েছে। কষ্ট তার এখন প্রতি পদে পদে লেখা। পূর্ণতা সেসব কথা ভাবা বাদ দিয়ে বলে, এখন বেশি কথা না বলে হাত ধরে নামান, না হলে দিলাম কিন্তু কল আমার লোকদের। পূর্ণতার লাস্টের কথায় কাজ হয়। জাওয়াদ হাতির কাছে এসে পূর্ণতার দিকে হাত বাড়িয়ে দিতেই পূর্ণতা তার হাত ধরে নেমে আসে। তারপর হুট করে জাওয়াদের গলা জড়িয়ে ধরে লাফ দিয়ে তার কোলে উঠে যায়। জাওয়াদ থতমত খেয়ে গিয়ে পূর্ণতাকে 2 হাত দিয়ে জড়িয়ে ধরে কোনো মতে ব্যালেন্স করে নিজের। বিষয়টা কি হলো এটা বুঝতে পেরে জাওয়াদ আবারও রেগে যায়। লাল লাল চোখ দ্বারা সে পূর্ণতার দিকে তাকিয়ে বলে, কি অসভ্যতা শুরু করলে? এটা তোমাদের হাই ক্লাস সোসাইটি না, আমি মিডল ক্লাস ফ্যামিলি ছেলে। আমাদের এখানে জনসম্মুখে জড়িয়ে ধরা, কোলে করে হাঁটা অনেক বড় বিষয়। তাছাড়া আমার বাবার একটা সম্মান আছে এই এলাকায়। প্লিজ এমন কিছু করো না যাতে আমি তোমাকে আর বেশি ঘৃণা করতে শুরু করি। নামো আমার কোল থেকে। পূর্ণতা 1 হাত দিয়ে জাওয়াদের গলা জড়িয়ে ধরে আরেক হাত রাখে তার গালে। তারপর রং ঢং করে বলে, শ্বশুর বাবার সম্মান মানে আমার সম্মান। তার সম্মানে যে আঁচ দিতে যাবে তার হাতটাই আমি কেটে আমার পালিত কুকুরকে খাওয়াবো। কিন্তু জামাই যান, আমি কোলে চড়া শ্বশুর বাবার বা আপনার সম্মানহানি হবে কেন? আমি তো একটা
রিচুয়াল পূরণের জন্য আপনার কোলে উঠেছি। বিয়ের পর মেয়েরা যখন শ্বশুরবাড়ি আসে তখন স্বামী তাকে কোলে নিয়ে অন্তরে প্রবেশ করে। কথাটা শেষ করে পূর্ণতা ভুবন ভুলানো একটা হাসি দেয়। জাওয়াদের কাছে এই হাসি বিদ্রুপূর্ণ মনে হয়, অথচ তার এই হাসি যে কোনো ছেলের রাতের ঘুম কেড়ে নিতে সক্ষম। জাওয়াদ একটুও পূর্ণতাকে সহ্য করতে পারছে না। আজ মেয়েটা কিভাবে তার বোন আর ফিয়ন্সেকে কিডন্যাপ করে বিয়ে করে ফেললো, কথাটা মনে করতেই তার দেয়ালের সাথে মাথা ঠুকতে মন চাচ্ছে। জাওয়াদ আর কথা না বাড়িয়ে বিল্ডিং এর ভিতরের দিকে যেতে থাকে। পূর্ণতা এক হাত দিয়ে জাওয়াদের গলা জড়িয়ে ধরে আরেক হাত রাখে জাওয়াদের শক্ত চোয়ালে। চাপদারিতে ভরে থাকা শক্ত চোয়ালখানায় নিজের ওষ্ঠের স্পর্শ দিতে মন চাচ্ছে তার, কিন্তু সে এতটাও নির্লজ্জ না যে রাস্তায় দাঁড়িয়ে বরের সাথে রোমান্স করবে। বর হলো ভালোবাসার কারখানা, তাকে ভালোবাসতে হবে গোপনে, নীরবে, নিভৃতে। জাওয়াদ সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে। তারা যে বাসায় থাকে সেখানে লিফট নেই। 5 তলা বিশিষ্ট, প্রায় অর্ধশতক পুরনো হবে হয়তো বাড়িটা। সিঁড়ির দেয়ালগুলো থেকেও কেমন সিমেন্ট খুলে আসছে। জাওয়াদরা থাকে 4 তলায়, 3 রুম, ড্রয়িং, ডাইনিং ও কিচেন নিয়ে তাদের ফ্ল্যাটটা। তারা অবশ্য ভাড়ায় থাকে এখানে। জাওয়াদ 3 তলায় উঠে একটু দাঁড়িয়ে দম নেয়। পূর্ণতা আহামরি ভারী না হলেও তার ড্রেসটার কারণে ওজন প্রায় 70 কেজির কাছাকাছি চলে এসেছে। পূর্ণতা তার হাতের মুঠোয় থাকা টিস্যু দিয়ে জাওয়াদের কপালে জমা বিন্দু বিন্দু ঘাম মুছে দেয়। জাওয়াদ আর চোখে তার দিকে তাকিয়ে আবারও হাঁটতে শুরু করে। পূর্ণতা তার অ্যাটিটিউডটা দেখে বাঁকা হাসে, গুনগুনিয়ে গেয়ে ওঠে। পূর্ণতা তার অতি কাছে থাকায় পূর্ণতার গুনগুনানি ঠিকই জাওয়াদ শুনে। পূর্ণতা যেন আরো একবার তাচ্ছিল্য করে উঠল তার অসহায়ত্বের উপর। পূর্ণতা তার শক্ত চোয়ালের দিকে তাকিয়ে মনে মনে বলে, আপনাকে আমি সাগর সম ভালোবাসলেও নিজেকে আমি আকাশ সম ভালোবাসি। আপনি আমাকে রিজেক্ট করেছেন, আমি মেনে নিয়েছি, কিন্তু আমার ভালোবাসাকে প্রশ্নবিদ্ধ করে নিজের জীবনের কাল ডেকে এনেছেন। আমাদের বিয়ে হয়তো এভাবেই লেখা ছিল, সেই আপনি তো আমারই হলেন, শুধু শুধু আমার নিকৃষ্ট রূপটার সাথে পরিচিত হলেন। ভালোই হয়েছে, হবু সতীন হয়ে গেল ননদ। পূর্ণতা, তোকে চুমু বেইব, কি খেলাটাই না দেখালি। কথাগুলো ভাবতে ভাবতে সে আবারও হেসে ওঠে। পূর্ণতার এই বারংবার হেসে ওঠে জাওয়াদের রাগের পারদ যেন লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে। এরই মধ্যে তারা জাওয়াদের ফ্ল্যাটের সামনে এসে উপস্থিত হতে জাওয়াদ তাকে নামিয়ে দিতে চায়, কিন্তু পূর্ণতা খপ করে জাওয়াদের শার্টের কলার খামচে ধরে তারপর চোখ গরম করে বলে, একদম সকলের সামনে কামড়ে ধরবো কথা না শুনলে। বরণ হওয়ার পর একেবারে আপনার রুমে নিয়ে নামাবেন। তার আগে নামালে দিলাম কল আমার মেয়েদেরকে। কি দেব? মেয়েদের বলতে পূর্ণতা তার গার্ডদের বুঝিয়েছে তাদের কাছেই রয়েছে জিনি আর আঞ্জুমান। তারা পেছনের গাড়িতে করে আসছে। পূর্ণতার ধমকি শুনে জাওয়াদের মন চাইতে থাকে এই আটার বস্তাকে মাথার উপর তুলে আছাড় মেরে কোমর ভেঙে দিতে। জাওয়াদ দাঁত কিরমিরিয়ে বলে, এই আটার বস্তার মতো একজনকে কোলে তোলে বেল বাজাবো কিভাবে? নেমে দাঁড়ালে সুবিধা হতো বেল বাজাতে, আর আমার হাতটাও অকাল মৃত্যুর হাত থেকে বেঁচে দিত। জাওয়াদের ঘুরিয়ে ফিরিয়ে জব্বর একটা অপমান করেছে তাকে, তা পূর্ণতা বুঝতে বাকি থাকে না, কিন্তু পূর্ণতা বিন্দুমাত্র রাগে না। সে জাওয়াদের গালে থাকা হাতটা দিয়ে তার গাল টিপে দিয়ে বলে, ও লেলে সোনা বাবু, এই ব্যাপার? আপনি না পারলে কি হয়েছে? আপনার স্ত্রী তো 2টো হাতই খালি, সে বাজিয়ে দিচ্ছে কলিং বেল। নিন, আমাকে কলিং বেলের কাছে নিয়ে যান তো স্বামী। পূর্ণতার প্রতিটা কথা কাজে জাওয়াদ রাগে ফসফস করতে থাকে। সে পূর্ণতাকে কলিং বেলের কাছে নিয়ে যেতেই পূর্ণতা কলিং বেল বাজায়। তার সেকেন্ড কয়েক পরে একজন মাঝবয়সী নারী দরজা খুলে দেয়। বলা বাহুল্য নাইটি আর কেউ নয়, বরং জাওয়াদের মা। পূর্ণতা জাওয়াদের মাকে চেনে আগের থেকে, অনেক আগে একবার দেখা হয়েছিল। পূর্ণতা মিসেস শেখকে দরজার ওপাশে দেখে একটা বড়সড় হাসি দিয়ে বলে, হ্যালো শাশুমা, আমি এসে পড়েছি আপনাদের জ্বালাতে। পূর্ণতার শাশুমা বলে ডাকা আর তাকে গায়ে বিয়ের লেহেঙ্গা পরিহিত অবস্থায় জাওয়াদের কোলে থাকতে দেখে ভদ্রমহিলার বুঝতে বাকি থাকে না ব্যাপারখানা। দুর্বল শরীর ও মন এত বড় ঝটকা নিতে পারে না। সে সাথে সাথে অজ্ঞান হয়ে নিচে পড়ে যেতে নিলে মিস্টার শেখ স্ত্রীকে পেছন থেকে আগলে নিজের বাহুতে নেয়। বিষয়টা দেখে পূর্ণতা বড় বড় চোখ করে হালকা আওয়াজে বলে ওঠে, ও হাউ রোমান্টিক কাপল দে আর। শেখ বাসার ড্রয়িং রুমে পরিস্থিতি বর্তমানে থমথমে। একজন বাদে সকলের মুখ চোখ অন্ধকার হয়ে রয়েছে। হবে নাই বা কেন বাড়ির মেয়েদের কিডন্যাপ করে বাড়ির ছেলেকে বিয়ে করলে সেই বাড়ির লোকদের মুখ নিশ্চয় ছলছল করবে না খুশিতে। মিসেস শেখ দুর্বল শরীরে সোফা থেকে উঠে দাঁড়ান, তারপর কাটকাট গলায় বলে, আমি এই বিয়ে মানি না। আমার জাওয়াদের বউ হবে সেই মেয়ে যাকে আমি ঠিক করে রেখেছি। আঞ্জুমানি হবে জাওয়াদের স্ত্রী।
পূর্ণতা যেন এমন একটা কথা শোনারই অপেক্ষায় ছিল। সে একটা সিঙ্গেল সোফা পায়ের উপর পা রেখে বসেছিল। মিসেস শেখ কথাটা শেষ করতেই পূর্ণতা গা উঁচিয়ে ডেকে ওঠে। সিনথিয়া ডার্লিং, শাশুমাকে পেপারসগুলো দাও তো। সিনথিয়া পূর্ণতার অ্যাসিস্ট্যান্ট, বয়সে তার থেকে 1 বছরের ছোট। সিনথিয়া একটা পেপার এনে মিসেস শেখের হাতে দেন। মিসেস শেখ আগের আমলের ইন্টারপাস মহিলা। সে সহজে পেপারটা পড়তে সক্ষম হয়। পেপারটা পড়ে সে ধপ করে সোফায় পুনরায় বসে পড়ে। সকলে হকচকিয়ে যায় তার এমন কাজে। মিস্টার শেখ তার নিকটে থাকায় সে মিসেস শেখের হাত থেকে পেপারটা নিয়ে পড়তে থাকে। পড়ার এক পর্যায়ে সেও স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। আঞ্জুমান মিসেস শেখের পাশেই বসা ছিল। সে বসা থেকে দাঁড়াতে দাঁড়াতে বলে, কি আছে এই পেপারটাতে যেটা দেখে ফুপি আর আঙ্কেল তোমার মতো স্তব্ধ হয়ে গেল? দেখি আমায় দাও তো। আঞ্জুমান নিজেই হাত বাড়িয়ে পেপারটা নিয়ে পড়তে শুরু করে। মিনিট খানেক বাদে সে পেপারটা থেকে অবাক দৃষ্টি নিয়ে চোখ উঠিয়ে পূর্ণতার দিকে তাকায়। দেখতে পায় পূর্ণতা তার দিকে শিকারী দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। পূর্ণতার চোখ এক ধরনের ক্রোধে জ্বলজ্বল করছে, কিন্তু ঠোঁটের কোণে খেলা করছে বিজয়ী হাসি। সেই হাসি যেন আঞ্জুমানকে বলে দিচ্ছে, দেখো, জাওয়াতকে নিজের করে নিলাম, জিতে গেলাম বাজিতে। গো হারলে তুমি আমার কাছে এবং নিয়ত উভয়ের কাছেই। জাওয়াদের চাচা নাজমুল সাহেব বলেন, কি হলো আঞ্জুমা, কি লেখা আছে এই পেপারটায় যেটা দেখে তোমরা তিনজনে এত চমকে গেলে? আঞ্জুমান এতটাই শক্ট হয়ে গিয়েছে যে সাথে সাথে নাজমুল সাহেবের প্রশ্নের উত্তর দিতে পারে না, কিন্তু কয়েক সেকেন্ড পর বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।